আজকে বিকেলে তোকে নিয়ে চৌধুরী বাড়িতে যাব মহুয়া। কেন মামি? তুই এত ভালো ফলাফল করলি, চৌধুরী সাহেবরে বললে ওনার কলেজে ভর্তি করে দিবে। আর শুনেছি বিশাল নাম ডাকো ঢাকায় ওনার কলেজের। না মামি, আমি তোমাকে কোথাও ছোট করে বড় হতে চাই না। আর আমার যেটুকু যোগ্যতা আছে তা দিয়েই হয়ে যাবে। কিন্তু চৌধুরী কিছু মনে করব না, উনি খুব ভালো মানুষ। থাক না, আমরাও তো কম নই। হয়তো বিশাল বড় বাড়ি কিংবা টাকা নেই, তবে আমাদের নানারও তো কম নাম ডাক ছিল না। সেটা না বাড়াতে পারি, হারিয়ে যেতে দিতে তো পারি না বলো। আমি আমার যোগ্যতায় কাল শহরে পরীক্ষা দিতে যাব। আর দেখো, ঠিক সুখবর নিয়ে ফিরবো। আমার বড্ড চিন্তা হয় মহুয়া, তুই পারবি তো একা? মহুয়া মামিকে হালকা জড়িয়ে ধরে বলে। ঠিক পারবো মামি। আর আমি একা কোথায়? আমার সাথে তিন্নি আর চৌধুরী বাড়ির মেয়ে মিহ পরীক্ষা দেবে। তবে মিহা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তিন্নির বান্ধবীও ঢাকায় পড়াশোনা করেছে সেই ছোট থেকে। আমরা তো চিনি না কিছুই, তাই তিন্নি ওর সাহায্য নিয়েছে। হলেই ভালো রে মা, এদিকে ভালো কলেজ থাকলে তোকে কখনোই এত দূরে দিতাম না। দুইবার ভালো করেছিস জানিস, সবাই আমার কাছে তোর প্রশংসা করে। পুরো এলাকায় শুধু তোরই ভালো ফলাফল। মহুয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। কখনো ভাবিনি এইচএসসিতেও এত ভালো করতে পারবো। তবে সবটা তোমার জন্য হয়েছে মামি। তুমি আমাকে মায়ের অভাব কখনো দাওনি। মামি এগিয়ে এসে মহুয়াকে আর ওনার মেয়ে নয়নাকে জড়িয়ে ধরেন। নয়নার বয়স মাত্র 8 বছর। চলুন আপনাদেরকে পরিচয়টা করিয়ে দেই। গল্পের নায়িকার নাম মহুয়া। সে ক্লাস 5-এ পড়ার সময় বাবা মা দুজনকেই হারিয়েছে। এরপর থেকে সে থাকে তার মামা বাড়িতে। নানা ছিলেন এলাকার মাতব্বর, সবাই ওনাকে সম্মান করতেন। ভালোই সম্পত্তি ছিল, কিন্তু একটা সময় আর কিছু ধরে রাখতে পারেননি। নানা জীবিত থাকতে ছোট মামা সব কিছু আস্তে আস্তে বিক্রি করে শেষ করেন এবং উনি মারাও গেছেন। এরপর রইল নানা আর বড় মামা আর ওনার পরিবার। কিছুদিন পর নানা আর বড় মামাও গত হয়ে যান। ছোট মামা বেঁচে থাকতে বিয়ে করেনি। এরপর থেকে বড় মামি মহুয়া আর নয়না মিলি চলেছে। খুব কষ্ট করে মহুয়া। মামি ভীষণ ভালো। কয়েক বছর উনি বাবার বাড়ি থেকে টাকা এনে সংসার চালান। মহুয়া যখন এসএসসি পরীক্ষা দেয় তখন থেকে টিউশনি করে সংসারের খরচ বহন করে। এখনও এভাবেই চলছে। তবে মামি চেয়েছিলেন কিছু করতে, মহুয়া দেয়নি। যতই হোক নানার একটা সম্মান আছে তো। তবে মহুয়া ছাত্রী হিসেবে খুব ভালো। যেই না ব্যবহার, তারপর দেখতেও সুন্দর, আর সাথে ভীষণ পরিশ্রমী। সবাই ওর প্রশংসা করে। চলুন গল্পে ফেরা যাক। এদিকে আজমল চৌধুরী মাত্রই বাজার থেকে বাড়ি ফেরার সময় তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে শুনতে পায় এলাকার কলেজের রেজাল্ট। মহুয়ার রেজাল্টের কথা শুনে উনি খুব খুশি হন, কারণ মেয়েটা যে ভীষণ লক্ষ্মী। ওনার সাথে 2-3বার কথাও হয়েছে। শোনো আশরাফ, তুমি একটু আসতে বলো। আশরাফ আজমল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট, আর তিনি হলো আশরাফের মেয়ে। আচ্ছা স্যার, আমি ফোন করছি ওকে। আমি টিউশনিতে যাচ্ছি মামি, টাকা নিয়ে ওনাদেরকে বলেই চলে আসবো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য ভালো মন্দ রান্না করছি। নয়না, মামিকে একটু সাহায্য করিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কথাটা বলেই বাড়ি থেকে বের হয়ে যায়। মামি বাড়ির টুকিটাকি কাজ শেষ করে রান্না নিয়ে বসেন। কয়েকটা জমি আছে, ওখান থেকে কিছুটা ফসল আসে, এগুলো জমিয়ে রাখেন। সাথে ভাইদের কাছ থেকে মাঝে মধ্যে কিছু নিয়ে আসেন। আর মহুয়া তো টিউশনি করেই। তবে মহুয়ার এত কষ্ট উনি সহ্য করতে পারেন না। খুব ইচ্ছে করে মেয়েটাকে এসব থেকে মুক্তি দিয়ে ভালো কলেজে পড়াশোনা করাতে। অবশ্য মহুয়ার বাবার বাড়িতেও সম্পত্তি আছে, তবে চাচারা তেমন একটা সুবিধার না। আর কেই বা যাবে ওদের সাথে লড়াই করতে। রাতে তিনি ওরা মুখে নিয়ে চৌধুরী বাড়িতে এসে দেখা করার জন্য। রেজাল্ট তো কয়েকদিন হয়েছে বের হয়েছে, তবে আমি আজকে শুনলাম। তা তোমার রেজাল্ট কেমন? আলহামদুলিল্লাহ আঙ্কেল, কালকেই ঢাকা যাচ্ছি মিহার সাথে। ও আচ্ছা, তাহলে ভালো করে পরীক্ষাটা দিও। জানোই তো উদয়ন কারোর সুপারিশ আলাও করে না। জি আঙ্কেল। রমিজের নাতি তো কলেজে টপার হয়েছে, ওর কি অবস্থা, চিন্তা ভাবনা কি? মহু আমাদের সাথেই যাচ্ছে, ওরও ইচ্ছে ভালো কলেজে ভর্তি হওয়ার। উদয়নের সাথে কথা বলে রাখবো।
কিন্তু মহুয়া নিজের যোগ্যতায় ভর্তি হতে চায়। প্লিজ ওর ব্যাপারে কিছু বলে রাখার দরকার নেই, নয়তো ভাববে হয়তো কারোর দয়ায়ও ভর্তি হতে পেরেছে। মহুয়া একদম মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। মেয়েটা ছোট হলেও চিন্তা ভাবনাগুলো ভীষণ সুন্দর, সত্যি খুব ব্রিলিয়ান্ট একজন মানুষ। আমার কলেজে অ্যাডমিট হলে খুব ভালো হবে। তবে তোমাদের সবার জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। তিনি কথাবার্তা শেষ করে বাসায় চলে আসে। সন্ধ্যায় মহুয়ার চাচা চাচি ফুপি আসেন। ভালো রেজাল্ট করেছে, শহরে যাবে শুনে কিছু টাকা দিয়ে যান, যা এই মুহূর্তে মহুয়ার খুবই দরকার ছিল। ঢাকা গিয়ে 3 দিন থাকবে, সেটা তিন্নির আন্টির বাসায়। একদিন চলে যাবে যেতে, আর একদিন পরীক্ষা, আর একদিন লাগবে রেজাল্ট জানতে। তবে মহুয়ার ভীষণ চিন্তা হচ্ছে, প্রথমবারের মতো এত দূরের পথ চলা বলে কথা। আজমল চৌধুরীর একমাত্র ছেলে উদয়ন চৌধুরী গত বছর দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে বাবরগড়া প্রাইভেট কলেজে প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছেন। উদয়ন সবসময় সবকিছুতে সিরিয়াস আর ভীষণ পরিশ্রমী। নিজেকে সবসময় কাজেই ব্যস্ত রাখতে পছন্দ করে। ঢাকায় চাচা চাচি ছোট বোনকে নিয়ে ওখানেই থাকেন। গ্রামে বাবা মা চলে এসেছেন, তবে কয়েকদিন পর পর যাওয়া হয় ঢাকায়। উদয়ন গ্রামে আসেই না, সেই যে পড়াশোনার জন্য বাড়ি ছাড়া হয়েছে, এরপর আর গ্রামের বাড়ি ফেরা হয়নি। উদয়ন একলা, আর ছোট বোন আছে, নাম মিহা। মিহা এতদিন ওদের সাথে শহরেই ছিল, পরীক্ষা শেষ করে গ্রামে এসেছে বেড়াতে। আব্বু, কাল সকাল সকাল মিয়াকে পাঠিয়ে দিও, পরশু পরীক্ষা। সবার মতো ভালো রেজাল্ট করে পাশ করতে হবে কিন্তু। অবশ্যই, তবে ওর সাথে আরও দুজন আসছে পরীক্ষা দিতে। তুমি একটু খেয়াল রেখো কেমন? গ্রামের পড়াশোনা করে এখানে টিকতে পারবে? তাছাড়া শহরের পড়াশোনা একটু বেশি হার্ড। অযথা এত দূরের স্বপ্ন দেখার দরকার কি? রেজাল্টও তো লাগবে। সেটা তুমি মার্কশিট দেখে নিও। আর আর তোমার আশরাফ কাকার মেয়ে তিন্নির সাথে মোহ। আচ্ছা বাবা, এখন তাহলে একটু রাখি, ফাইলগুলো গোছাতে হবে। আমার নতুন বন্ধু হয়েছে আপু। সবসময় এমনই থেকো, আর সবার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু। অবশ্যই। এতদিন ভীষণ বোরিং লাগতো, একা ছিলাম। এখন তো আর সমস্যা নেই। তিন্নি আর একটা নতুন মেয়ে মহুয়ার সাথে থাকবে। মেয়েটা কেমন জানি, আমি তবে ভাব করে নেব, সমস্যা নেই। কিন্তু তুমি ভাইয়াকে বলে ওদের যদি কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দাও, সাথে হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিবে। হোস্টেলে কেন? বাসায় একা ভালো লাগে না। তারপর হলো ভাইয়া, বাপরে, কাজের প্রেশার গেলে সব রাগ এসে আমার ওপর পড়ে। চাচা চাচি তো সারাদিন অফিসেই থাকে। আচ্ছা, ব্যাপারটা আমি দেখব। আগে পরীক্ষাটা ভালো করে দাও সবাই। টিউশনের কিছু টাকা মামির হাতে দিয়ে সকাল সকাল বের হয়েছে সবার সাথে। স্টেশনেই মিহা অপেক্ষা করবে। তিন্নির সাথে মহুয়া চলে যায় স্টেশনে। ওখানে গিয়ে দেখতে পাই চৌধুরী বাড়ির কয়েকজন উপস্থিত। মহুয়া এগিয়ে গিয়ে আজমল চৌধুরীকে সালাম দিয়ে কথা বলে নাই। উনিও খুব খুশি মনে কথা বলেন। এরপর মিহার সাথে পরিচয় করিয়ে দেন। মিহা মনে মনে বলে, এত সুন্দর মেয়ে এই গ্রামে আছে জানা ছিল না তো। ব্যবহার তো দেখছি ভীষণ মিষ্টি। মিহার কাছে ভীষণ পছন্দ হয়েছে মহুয়াকে। সবার থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে বসে। মহুয়া পুরো পথ বই পড়েই কাটিয়ে দেয়। মাঝে মধ্যে এটা ওটা ব্যাগ থেকে বের করে মিহা আর তিন্নিকে নিয়ে খায়। মিহা মহুয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি ভীষণ মিষ্টি মেয়ে। মহুয়া মুখে হাসি রেখা টেনে বলে, তুমিও এত বড় বাড়ির মেয়ে হয়েও তোমার মধ্যে কোনো অহংকার নেই। এমন মানুষ সত্যি এখন চোখে দেখা যায় না। হয়েছে বাবা, আমরা কিন্তু এখন থেকে ফ্রেন্ড, ওকে? তোমার ইচ্ছে কি মুহু? মহু নামটা আমার ভীষণ পছন্দের। প্রিয় এবং পছন্দের মানুষরাই আমার নামটাকে শর্ট করে মুহু বলে ডাকে। তবে আমার ভীষণ ভালো লাগে। এই জন্যই তো ডাকি। তিনজন একসাথে হেসে ওঠে। বলে না তো তোমার ইচ্ছে কি? নিজের একটা পরিচয়, যেখানে আমি আমার পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো। তবে আপাতত কলেজে চান্স পাওয়ার ভীষণ ইচ্ছে। আমাদের কলেজে একটা সুবিধা আছে মুহু। এই পরীক্ষায় টপার হয়ে 3 ভিতর থাকতে পারলে পড়াশোনার খরচ 50% ফ্রি। তুমি এই সুযোগটা পেয়ে যেতে পারো। চেষ্টা করব, কিন্তু ভীষণ ভয় হচ্ছে। এত মানুষের ভিড়ে সম্ভব তো? আমার ভাইয়া সবসময় বলে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস থাকতে হয়। নিজেকে বিশ্বাস করতে পারলেই সফলতার পথ সহজ।
তবে সাথে পরিশ্রমীও হতে হবে। সেসবগুলো আমাদের মহুয়া পারবে, সমস্যা নেই। তিন্নির কথায় মহুয়া মুচকে হাসে। মহু বোরকা পরে সাথে হিজাব আর মাস্ক পরে নিয়েছে, তবে ট্রেনে মুখ খোলাই রেখেছে। মিহা একটা গাউন কুর্তি সাথে ওড়না মাথায় পেঁচিয়ে নিয়েছে, আর তিন্নিও সেম। তিনজনেরই পোশাকে ভীষণ শালীনতা। মিহা কিন্তু শহরে বড় হলেও ড্রেস আপে ভীষণ সতর্ক, তাই না? হুম, ভাইয়া ওয়েস্টার্ন কিংবা খোলামেলা পোশাক পছন্দ করে না, আর তার শাসনে কিন্তু চলছে আমার জীবন। বলেই হেসে ওঠে মহুয়া, মনে মনে ভাবে। মেয়েটা ভীষণ ভদ্র, তার ভাইকে কত সম্মান করে আর ভয় পায়, আর এটাই তো ভালোবাসা। বাই দ্য ওয়ে, তিন্নির নাম্বার আছে আমার কাছে। মহু, তোমার নাম্বারটা দিও তো। আমি ফোন ইউজ করি না। তিন্নি আর মিহার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না মানে প্রয়োজন পড়েনি, তবে এখান থেকে ফিরে যদি ভাগ্য খুলে যায় কিনতে হবে। কমলাপুর স্টেশনে এসে সবাই নেমে দাঁড়ায়। মিহা ফোন করে জেনেছে উদয়ন আসছে, রাস্তায় আছে, আর তিন্নির আন্টিও রাস্তায় জ্যামে আটকে গেছে। চলো কিছু খাই সামনে থেকে। চলো। আমার ইচ্ছে করছে না, তোমরা খাও, সমস্যা নেই। এর মধ্যে উদয়ন পিছন থেকে ডাক দেয়। মিহা বলে, সাথে সাথে সবাই পিছনে ফিরে তাকায়। লম্বা সুদর্শন একজন পুরুষকে দেখতে পায় মহুয়া। দেখেই বোঝা যাচ্ছে শিক্ষক শিক্ষক একটা ব্যাপার আছে, কেমন জানি গম্ভীর ভাব। তবে এখনো অবধি জানে না উদয়নের পরিচয়। মিহা এগিয়ে এসে ভাইয়ের সাথে হাক করে বলে। ওরা আমার সামনেই এসেছে। তিনি সালাম দিয়ে বলে। ভালো আছেন ভাইয়া? উদয়ন হাসি মুখে উত্তর দিয়ে বলে, আগে চলো, খাওয়া দাওয়া করার প্রয়োজন। এখান থেকে বাসা অনেক দূরে, তারপর আবার রাস্তাঘাটে ভীষণ জ্যাম। মহুয়া কিছু বলছে না, শুধু চুপচাপ সবার পিছনে যাচ্ছে। হঠাৎ তিন্নির ফোন বেজে ওঠে। রিসিভ করে জানতে পারি মহুয়ার মামি ওর সাথে কথা বলতে ফোন করেছে। মহু, তোর মামি কথা বলবে। উদয়ন দাঁড়াই। মেয়ে মানুষ হাঁটতে হাঁটতে কথা বলাটা ওর ভালো লাগে না। মহুয়া মিহাকে ডেকে আস্তে করে বলে, একটু দাঁড়াও, কথা বলে নি। রাস্তা তো হেঁটে কথা বলা যাবে না। তারপর মামিকে উদ্দেশ্য করে বলে, আমি ঠিক আছি মামি, বাসায় পৌঁছে তোমায় কল করব, কেমন? চিন্তা করো না, এখন রাস্তায় আছি, রাখি। এরপর কল কেটে তিন্নিকে দিয়ে দেয়। উদয়ন সব কিছু খেয়াল করে, তবে মহুয়ার চেহারা না দেখতে পেলেও মনে হয়। কি বেয়াদব, একবার স্যার হিসেবে সালামা পর্যন্ত দিল না। তো মহুয়া জানেও না ও নিজে কলেজের প্রিন্সিপাল। রেস্টুরেন্টে গিয়ে সবাই বসে। মহুয়া একটু ফ্রেশ হয়ে ফিরে আসতেই চোখ যায় উদয়নের মহুয়ার দিকে। প্রথমে চিনতে পারেনি, এই প্রথম মেয়েটার মুখটা দেখল। মহুয়া চুপচাপ এসে বসে। উদয়ন এতক্ষণে এটুকু আন্দাজ করতে পেরেছে যে মেয়েটা খুবই শান্ত, আর চেহারাও সে একটা সেই প্রতিচ্ছবি। সবাই যার যার গন্তব্যে চলে গেছে। তিনি আন্টি এসে নিয়ে গেছে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসে মহুয়া। যে করেই হোক দিনের ভিতরে থাকতেই হবে। মিহা রাতে খেতে বসে। ওরা আমার সাথেই এসেছে। তিন্নির সাথে যে মেয়েটা ছিল খুবই ভদ্র, আমাদের গ্রামের সব থেকে টপার স্টুডেন্ট। যত রকমের পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষা আছে সবগুলোতেই 18 করে টিকেও যায়। নিজেটা একটু বলো তো, সবাই বলে তুমি কেন পারো না? নিমিষে মনটা খারাপ হয়ে যায় মিহার। মনে মনে ভাইয়ের উপর ভেঙচি কাটে। বাস্তবে যে অসম্ভব উদয়ন আর মিহার চাচাতো ভাই সনেট। আজকে সনের দেশে ফিরেছে রাত 12টার ফ্লাইটে, আর সামনের সপ্তাহে চাচা চাচি দেশের বাইরে যাচ্ছে ব্যবসার কাছে। মিহা সনেটের নাম শুনে ভীষণ খায়। উদয়ন পানি এগিয়ে দিয়ে বলে, একে পুরোটা সামাল দিতে পারি না, তাই ওকে বলেছি একেবারে চলে আসতে। রাতে আরেকটু পড়াশোনা করিস, আমি বের হব। আর চাচা চাচি আজকে রাতে ফিরবে না। আচ্ছা, তবে এত প্যারা ওনাদের এই বয়সে না দিলেও হতো। কেন? জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নাই। সুস্থভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে। এতগুলো বছর দেশের বাইরে থাকার পর ভাইয়া দেশে ফিরেছেন, তবে আমার এমন অস্বস্তি লাগছে কেন? আজ আমি নিজেকে সামলাতে পারবো তো? যেখানে অনুভূতিগুলো এক পাক্ষিক, সেখানে প্রকাশ করার তো কোনো মানেই নেই। আমি অবশ্যই পারবো, এড়িয়ে চলতেই যাবে। তবে না জানি কেমন পরিবর্তন হয়েছে, হয়তো কাউকে জড়িয়েও নিয়েছে লাইফে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসেছে মহুয়া আর তিনি। 10টায় পরীক্ষা আছে, মিহা ওদের রিসিভ করবে বলেছে।
ফোন করে মামির থেকে দোয়া চেয়ে রেডি হয়ে নেয়। ইচ্ছে ছিল আজকেও মাস্ক পরে যাওয়ার, তবে তাদের কলেজে ফিস বের করেই প্রবেশ করতে হয়, তাই বোরকা আর হিজাব হাতে ঘড়ি নিয়ে বের হয়ে যায় মহুয়া। তিনি আবার হালকা সেজে নিয়েছে। রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছে মহুয়া আর তিনি। মিহা এখান থেকে রিসিভ করবে ওদের। শহরের জ্যামে ভরপুর রাস্তা দেখতে ব্যস্ত মহুয়া। ওর কাছে ভীষণ ভালো লাগছে, ইচ্ছে করছে রাস্তায় হাঁটতে, তবে সেটা এখন আর হচ্ছে না। এদিকে মিহা সকাল থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, যেন সনেটের সামনে না পড়তে হয়। ঘণ্টাখানেক আগে উদয়ন যাওয়ার আগে বলে গেছে, ঠিক সময় সনেটের সাথে চলে আসিস। আজকে থেকে জয়েন করবি ওই কলেজে। মিহা রেডি হয়ে নিচের রুমে পায়চারি করছে। এখন কিভাবে সামনে যাবে এটাই ভেবে যাচ্ছে। এরই মধ্যে আমিনা অর্থাৎ বাসায় কাজ করেন উনি খালা ডেকে বলেন, মিহা আপামনি, ছোট সাহেব ডাকছেন, বের হবেন বলে। মিহা বুঝতে পারছে সনেটকেই খালা ছোট সাহেব বলছে। ভেঙচি কেটে বলে, ছোট সাহেব না ছাই, জানে তো শুধু বড় ভাইয়ের মতো অ্যাটিটিউড নিয়ে ঘুরতে। আসার পর পারলো না একটু দেখা করতে। এরই মধ্যে আবার ডাক পড়তেই বের হয়ে আসে মিহা। সনেট একবার আর চোখে মিহাকে দেখে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসে, তবে কোনো কথা বলেনি। চুপচাপ বাহিরে গিয়ে গাড়িতে বসে। মিহাও এসে সনেটের পাশে চুপচাপ বসে থাকে। মনটা খারাপ হয়ে গেছে, তবে নিজেকে প্রবেশ করতে ইচ্ছুক নয়। সনেট গাড়িটা ড্রাইভ করতে করতে বলে, দিন দিন এত বেয়াদব হচ্ছে কেন? একবার জিজ্ঞাসা করলে না পর্যন্ত কেমন আছি। ভালো যে আছো সেটা তো দেখতেই বুঝতে পারছি, আবার জিজ্ঞেস করার কি আছে? সনেট সামনে তাকিয়ে আস্তে করে বলে, ফাজিল। মোটেও না। সনেট চোখ মুখ শক্ত করে মিহার দিকে তাকায়। একবার মুখটা দেখে শান্ত গলায় বলে, নেক্সট বেয়াদবি কম করবা, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিহু। আপনার কি মনে হয় আপনি এখনো বাচ্চা নাকি আমি এখনো বাচ্চা? কেন? আমাকে মেয়া বললেন যে। বলেছি বেশ করেছি, এখন কি করবা? মিহা দাঁতের দাঁত চেপে বসে থাকে। একটু পর পরীক্ষা নয়তো ঝগড়া করতে ইচ্ছে মতো। মাথা গরম করলে পরীক্ষা ভালো হবে না, তাই চুপ করে যায়। মহুয়াদে নিয়ে খুব সুন্দর করে কলেজে পৌঁছে যায়। সনেটকে ফুল দিয়ে স্টুডেন্টরা ওয়েলকাম করে নেয়। আর উদয়ন ভীষণ ব্যস্ত। পরীক্ষার পর ভাইবাটা উদয়ন নিজেই নেয়। অন্যের কাছে দিলে গাফিলতি করতে পারে, তাই নিজেই ব্যাপারটা দেখে। আজকে সাথে সাহায্য করবে সনেট। রিটেন পরীক্ষা খুব সুন্দরভাবে শেষ করে সবাই মিলে। মহুর পরীক্ষাও খুব ভালো হয়েছে। তিনি মিহাও মোটামুটি ভালো করে দিয়েছে পরীক্ষা। আমার ভীষণ ভয় করছে, না জানি প্রিন্সিপাল স্যার কি প্রশ্ন করেন। চিন্তা করো না, ঠিক পারবা। তবে কাগজপত্রগুলো জমা দিয়েছো তো ঠিকঠাক? সিরিয়াল ধরতে হবে, চলো। এরপর সবার সাথে লাইনে দাঁড়ায়। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মহুয়ার নামে ডাক পড়ে। মে আই কামিং স্যার? উদয়ন ফাইল থেকে মহুয়ার কাগজপত্র বের করতে করতে বলে, ইয়েস, কাম ইন। ইশারায় বসার জন্য বলে। মার্কশিটে নাম্বার দেখে চমকে যায় উদয়ন। মুখ তুলে তাকাতেই অবাক হয়ে মেয়েটার নাম মহুয়া। পরীক্ষা কেমন হলো? মহুয়া অবাক হয় মিহার ভাইকে দেখে। কই, মিহা তো বলেনি যে ওর ভাই প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, খুব ভালো স্যার। গ্রামে থেকে এত ভালো রেজাল্ট করলে কি করে? পরিশ্রম করেছি আপ্রাণ, আত্মবিশ্বাসটাও ছিল নিজের প্রতি। গুড। তোমার জীবনের লক্ষ্য কি? নিজের পায়ে দাঁড়ানো, যেন আমার পরিবারটাকে বহন করতে পারি। এত টাকা পয়সার প্রয়োজন নেই, তবে পরিবার নিয়ে বেঁচে থাকার মতো পয়সা রোজগার করতে হবে। এখন পরিবারে কে করেন এই দায়িত্বটা? বাবা? মহুয়া মাথাটা নুয়ে বলে, বেছে নেই, তবে আমি করি। মামি, আমি আর ছোট্ট মামাতো বোন, এই আমার সংসার। কি করো তুমি? টিউশনি। উদয়ন ফর্মে সিগনেচার করতে করতে বলে, এখানে পড়তে হলে তো ভীষণ খরচ, তবে আমি তোমার খরচ। সরি স্যার, আমি ঠিক পারবো বহন করতে, তবে আমি কারো কাছে ছোট হয়ে বড় হতে চাই না। বেয়াদবি হলে প্লিজ মাফ করে দিবেন। যতটুকু আমার যোগ্যতা ঠিক ততটুকু সুবিধা দিলেই হবে। ওকে, শেষ। তুমি এবার আসতে পারো। সকল 10টার রেজাল্ট পাবলিশ হবে। বেস্ট অফ লাক। মহুয়া মুচকি হেসে সালাম দিয়ে বের হয়ে যায়। উদয়ন দরজার দিকে তাকিয়ে বলে, ভীষণ পরিশ্রমী মেয়ে, আজকালকার যুগে পাওয়া যায় না। তোমাকে তো আমি নোট করে রাখলাম। মেহা রাতের বেলায় ভাইয়ের রুমে যায়।
ভাইয়া, রেজাল্ট কি তোমার হাতে চলে এসেছে? এ কেমন কথা মেহা? তুমি কি আগে রেজাল্ট জানতে চাচ্ছ? সেটা কোনোদিনই সম্ভব না, মনে নেই? দেখো, হয়তো পরীক্ষা খারাপ দিয়ে বসে আছে, তাই নাম্বার বাড়াতে চাচ্ছে। মেহা চোখটা গরম করে একবার সনেটের দিকে তাকায়, তারপর হেসে বলে। আমারটা না হয় তুমি একটু মহুয়ার রেজাল্টটা দেখো না। মেহার কথাই উদয়নেরও মনে পড়ে। আলমারি থেকে ফাইল এনে রেজাল্ট চেক করতে বসে। রেজাল্ট দেখে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে, তবে আড়াল করে গম্ভীর হয়ে বলে। বলতে পারি, তবে একটা শর্তে। তোমার সব শর্তটা আমি রাজি, আগে বলো। ফোন করে আবার রেজাল্ট আগে বলে দিতে পারবি না। ও তো ফোনই নি, যাই হোক বলবো, শিওর থাকো। বিশ্বাস নেই ভাইয়া, ওর কথাই বদহজমের রোগ আছে। বারবার আমাদের ভাই বোনের ভিতরে ঢুকছো কেন? ভাইয়া সত্যি আমি বলবো না, প্রমিস, প্লিজ বলো। এটা ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে, জিজ্ঞেস করছি। ছি, কি খারাপ মেয়ে মানুষ, মেয়ে হয়ে মেয়েদের দিকে খারাপ নজরে দেখায়। মেহা কাঁদো কাঁদো গলায় বলে। ভাইয়া, তুই চুপ থাকবি সনেট? আর এত স্টুডেন্টের ভিতর দ্বিতীয় স্থানে চলে এলো মেয়েটা, ভাবা যায়? মেহা খুশি হয়ে বলে। সত্যি? কই একটু আমাকে দেখাও না। নিজের চোখে দেখে মেহা নিজের রুমে চলে আসে। খুব ভালো লাগছে এটা ভেবে যে মহুয়া ওর সাথে পড়তে পারবে। আসলে ভীষণ ভালো স্টুডেন্ট মনে হয়। গ্রামে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট, তারপর আবার নিজের পরিবারের খরচ এই বয়সে বহন করে টিউশন করে। অথচ এই বয়সে মেয়েরা কত কিছু করে বেড়ায়। ইন্টারেস্টিং তো, তুমি কিভাবে জানলে? ভাইবাদী সিস্টেম করে জেনে নিয়েছে। সকাল সকাল সব কাগজপত্র অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কলেজে পাঠিয়ে দেয় উদয়ন। আজকে তেমন আগে যাওয়ার তারা নেই, তবে হালকা অনুষ্ঠান আকারে রেজাল্ট ঘোষণা করা হবে। আগে কলেজের প্রিন্সিপাল ছিলেন উদয়নের বাবা, তবে 1 বছর ধরে সবকিছুই উদয়ন করছে। অনেক পরিবর্তন হয়েছে কলেজের, নিজের নতুন নিয়মেই চলছে কলেজ। এতে ছাত্রছাত্রী, অভিভাবক সবাই ভীষণ সন্তুষ্ট। মহুয়ার তিনি একেবারে রেডি হয়ে কলেজে চলে যায়। এখান থেকে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। তিনি আর মহুয়া আগে আগেই চলে এসেছে কলেজে। মিহা এখনো আসেনি, তবে ফোন করে বলে দিয়েছে চলে আসবে এক্ষুনি। আচ্ছা, ভালো কিছু হবে তো তিন্নি? আরে চিন্তা করিস না তো, ঠিক হয়ে যাবে। কিন্তু এরপর কিভাবে সবটা সামলাবি মহু? যদি হয় তাহলে এখান থেকে টিউশনি করব। আর চাচা ফুপ্পি ওনারাও বলে গেছেন আমার ভাগের জমি বিক্রি করে টাকা দিবেন। পুরোটা না পেলেও কিছু তো পাবো, বল। আচ্ছা, ওনারা এমন কেন? পৃথিবীতে সবাই কি আর মানুষ? কেউ কেউ জন্মেছে বলে মানুষ হয়ে রাজত্ব করছে চারপাশে, তবে ওনাদের প্রতি কোনো রাগ কিংবা আক্ষেপ নেই, কারণ সবটাই আমার ভাগ্য। যা উপরালা রেখেছেন তাই তো হবে। মেহা মাত্র এসেছে সনেটের সাথে। উদয়ন একটু পর আসবে নিজের গাড়ি নিয়ে। মহুয়ার তিনিকে দেখে এগিয়ে এসে বলে। আজকেই কলেজটা অন্যরকম সুন্দর লাগছে। বছরে এই সময়টাতে পুরো কলেজ নতুন করে সাজানো হয়। আমি মাঝে মধ্যে ভাইয়ের সাথে রাতে ঘুরতেও আসি, দেখতে দারুণ লাগে। ভাইয়া বাবার পরিশ্রমে গড়া স্বপ্নগুলো এই কলেজ। একটা কথা, তোমার ভাইয়া যে কলেজের প্রিন্সিপাল, আগে বলনি কেন? জানো কালকে দেখে কতটা অবাক হয়েছি। মেহা হাসতে হাসতে বলে। এই জন্য বোধহয় বলিনি, তবে আমার খুব ভালো লাগছে শুনে। হাসির জন্য কথাই বলতে পারছে না, সাথে তিনিও তাল মেলাচ্ছে। চলো ভিতরে গিয়ে বসি, শুনি কি বলছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে হবে নিশ্চয় ভীষণ মেধাবী, তাই না? তোর মতো আর কি, এত কিসের চিন্তা ভাই? লাইফে এনজয় পার্টটাও তো রাখা দরকার, তাই না বল? ওটা করার জন্য গোটা জীবন পড়ে আছে। আপাতত কেরিয়ারে ফোকাস করার বয়স আমাদের। বড় একটা রুমে সবাইকে নিয়ে বসানো হয়। অনেক স্টুডেন্ট, যা দেখে খানিকটা মহল ভয় হচ্ছে। মেহা খুব খুশি মনে বসে আছে, বুঝতেও পারছে যে মহুয়া টেনশন করছে। এর মধ্যে একে একে সবাই এসে উপস্থিত হয়। সভাপতি থেকে শুরু করে সবাই এসেছে, এমনকি মেহার আব্বু উপস্থিত হয়েছেন। সব দায়িত্ব শেষ করে সবার শেষে উদয়নও আসে। উপস্থিত সবাই স্যারকে দেখে খানিকটা শব্দ করে ওঠে। ওয়াও, স্যারকে তো সেই লাগছে। খুবই ফ্যাশন সচেতন ভাই আমার। চারপাশে চোখ বুলিয়ে মুচকি হাসে। মহুয়া ভালো করে উদয়নকে দেখে নাই। লোকটার মধ্যে একটা আলাদা শিক্ষক ভাব আছে, যা প্রথম দিন দেখেই মনে হয়েছিল। পাশের এক মেয়ে আরেকজনকে বলছে, ওয়াও, কি হ্যান্ডসাম!
আমার যত টাকাই লাগুক এই কলেজেই ভর্তি হতে হবে। উফ, ভীষণ হট দেখতে। এত সুন্দর স্যার থাকলে পড়বো আর কি। মিহা হাসতে থাকে ওদের কথা শুনে। কি বাজে মেয়ে মানুষ। স্যারেরা হচ্ছেন গুরুজন, তাদের নিয়েও এসব ভাবতে হবে। আর সুন্দর মানুষ দেখলেই এমন কীর্তিকলাপ করা মোটেও কাম্য নয়। আর কয়টা দিন অপেক্ষা করো, আরও সিনেমা দেখতে পাবা। চুপ চুপ, স্যারেরা কথা বলছেন, শুনি কি বলে। পুরো বক্তব্যের লাস্ট পর্যায়ে রেজাল্ট দেওয়া হয়। মহুয়া তো খুশিতে কান্না করে দেয়। কোনো রকম শেষ করে রুম থেকে বের হয়। প্রথমেই মামিকে ফোনে বলে দেয় আপাতত অফিসে দেখা করে ফিরতে হবে। সেই উদ্দেশ্যে সবার সাথে অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ায়। তিন্নি আর মিহাও খুব ভালোভাবে পাশ করে গেছে। অফিসের সামনে যেতেই 3-4 ছেলে টিচ করে বলে। হেই কিউট ফিলাফ নাকি? মহুয়া ব্যাপারটা বুঝতে পারেনি। মিহারাও এখানে নেই, শুধুমাত্র মেধাবী তালিকায় যারা গেছেন তাদেরকেই ডাকা হয়েছে। তাই একটু এগিয়ে গিয়ে বলে, জি, কিছু বলছেন আমায়? বলছি কি, যাওয়ার সময় একটু স্পেশাল সময় দিয়ে যেও আমাদের। চেহারা তো একটু বেশি ইনোসেন্ট বানিয়ে ফেলেছো বেবি। মহুয়ার নাক মুখ কুচকে আসে। মানুষ অযথাই এত খারাপ কথা বলতে জানে আগে জানা ছিল না। হঠাৎ সবাইকে চলে যেতে দেখে পিছনে ফিরে তাকায়। দেখতে পাই উদয়ন রাগী চোখে তাকিয়ে আছে। মহুয়া কোনো রকম হাসার চেষ্টা করে চলে যেতে নিলে, এখানে কি ছেলেদের সাথে খোঁজ গল্প করার জন্য ডাকা হয়েছে? কলেজ আসতে না আসতে ছেলে বন্ধু, এটা কিন্তু ভালো লক্ষণ না। কথাটা একটু ঝাঁঝালো কণ্ঠেই বলে। এরপর নিজের রুমে চলে যায় উদয়ন। অন্য রুমে গেস্টদেরকে আপ্যায়ন করার জন্য বসানো হয়েছে। মহুয়া চুপসে যায়। তবুও ভয়ে ভয়ে অফিস রুমে প্রবেশ করতে নিলে উদয়ন নিজে বসে থাকা রুম থেকে ডাক দিয়ে বলে, আসার প্রয়োজন নেই, চলে যেতে পারো। মহুয়া চুপচাপ চলে আসে। বুঝতে পারছে না আসতে বলেও কেন নিষেধ করা হলো। তবে অন্যদের থাকতে দেখল। সবার নজর ওর দিকে পড়তেই লজ্জা পায়। তবে এটুকু বুঝতে পেরেছে স্যার ভীষণ রেগে আছে। ফিরে এসে মিহা আর তিন্নিকে কিছু বলেনি। মিহার থেকে বিদায় নিয়ে রওনা দেয় নিজের গন্তব্যে। এদিকে আজমল চৌধুরী ছেলেকে উদ্দেশ্য করে বলেন, মহুয়া আসেনি। আসলে ওদেরকে নাস্তা করানোর জন্যই ডেকে নিয়েছিল, আরও কিছু রুলস বুঝিয়ে দেওয়ার জন্য। উদয়ন কাজ শেষ করে চলে গেছে। উদয়নও আর এখানে থাকেনি। সবাই বিদায় নিয়ে চলে গেলে বাকি কাজের দায়িত্ব আরেকজনের কাঁধে দিয়ে চলে যায় সনিটকে নিয়ে। মিহা ভাইদের সাথে একই গাড়িতে ওঠে। বাবা আসেনি, কলেজে আছে। এখন উদ্দেশ্য রেস্টুরেন্টে যাওয়ার। তোমার নিউ ফ্রেন্ডরা কই? চলে গেছে। জানো মহুয়া, রেজাল্ট পেয়ে ভীষণ খুশি, তবে যাওয়ার সময় কেন জানি মন খারাপ করে চলে গেল। আমার সাথেও তেমন ভালো করে কথাও বলতে চায়নি। বলেছিলাম খাওয়া দাওয়া করে বের হও, শুধু বলছে ভালো লাগছে না। উদয়ন কথাগুলো শুনছিল এবং খুব মনোযোগ দিয়েই শুনেছে। 4 দিন পর থেকেই তো ক্লাস শুরু, ওরা আসবে কবে? কিছু বলেনি। মহুয়া বাড়ি ফিরে ব্যবস্থা করে জানাতে পারবো। আসলে ওর বাবা মা কেউ বেঁচে নেই, চাইলেই তো আর সব করতে পারে না। উদয়ন এবার ধমক দিয়ে বলে, চুপচাপ তারা বসবি নাকি ফেলে চলে যাব? 2 দিন হয়ে গেছে মহুয়া ঢাকা থেকে ফিরেছে। তিনি ফোন করলেও রিসিভ করেনি। মহুয়া ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। সে কি শহরে নিজেকে মানিয়ে নিতে পারবে, নাকি বাবা মা নেই, টাকা পয়সা নেই বলে সবাই ওকে অপমান অপদস্থ করবে। এসব মনে ঢুকেছে। এসব ভাবনা মনে ঢোকার একটাই কারণ, আর সেটা হলো উদয়ন স্যার। হাতে আর মাত্র 1 দিন সময় আছে। এরপর যে সিদ্ধান্তই নিতে হবে। বাড়ি থেকে সবাই মোটামুটি রেডি। ফুপি এসে মামির হাতে টাকা দিয়ে গেছেন। মামি মহুয়ার জন্য ভালো কিছু কেনাকাটা করে রেখেছেন। শুধু মহুয়া নিজের জন্য সাহস পাচ্ছে না। এদিকে কালকে রওনা দিতে হবে, মহুয়াও কল রিসিভ করছে না। তাই তিনি ওদের বাসায় আসে। মহুয়ার জন্য কম টাকায় একটা ফোন কেনাও হয়েছে। মিয়া কল করে যাচ্ছে না কেন? তুই ফোন রিসিভ করছিস না কেন? মহুয়া নিজের ফোনটা তিন্নির হাতে দিয়ে বলে, কেনা হয়েছে কেমন? সুন্দর। মহুয়ার হাত থেকে নিয়ে নিজের নাম্বারটা সেভ করে নিজেও মহুয়ার নাম্বারটা নিয়ে নেয়। তারপর বলে, কি ভাবছিস? আমার সত্যি ভয় হচ্ছে তিনি। আমি কি আদৌ কিছু করতে পারবো? শহরের পরিবেশে নিজেকে সামলাতে পারবো?
কেন যেন মনে হচ্ছে অপদস্থ হয়ে ফিরে আসতে হবে। প্লিজ তুই আমায় একটু পরামর্শ দে, আমি কি করব? পোকা কমে কি তোকে আর বলি? আমরা আছি তো মিহু, ঠিক সামলাতে পারবি। আর তোর কোনো কিছু সামলানোর প্রয়োজন নেই, তুই শুধু পড়াশোনা করবি, হয়ে যাবে। এত ভীতু হলে কি আর পথ চলতে পারবি? পথ চলার যে এখনো অনেকটা বাকি। মহুয়া ঘরে জানালা দিয়ে নিজের মামির মুখের দিকে তাকায়। আসলে তো ওই মানুষগুলোর দায়িত্ব যে শুধু আমার। নয়না বড় হচ্ছে, খরচ বাড়ছে, সব যে আমারই বহন করতে হবে। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলতো হাতে চোখ মুখ মুছে বলে, সবার মতো আমার জীবনটাও সহজ হতে পারত। আমার আপনজনগুলো এত স্বার্থপর কেন তিন্নি? কেন এত অল্প বয়সে ফাঁকি দিয়ে চলে গেল? তিনি মহুয়াকে হালকা জড়িয়ে ধরে বলে, জীবন কি আর সবাইকে সবটা দেয়? সব পেয়ে গেলে তো জীবন সহজ, আর এতে বেঁচে থাকার কোনো আনন্দও নেই। আর আমাদের মোহ তো খুব স্ট্রং, এভাবে ভেঙে পড়লে কি আর চলবে? উদয়নের কেন জানি জানতে ইচ্ছে হচ্ছে আচ্ছা মহুয়া কি আসবে না? মিহা আসলেই ঠিক বলতো, তাই ইচ্ছে করছে আজকে মিহার সনেটের সামনে বসে। সনেটের আব্বু আম্মু বিদেশে চলে গেছে, এখন ওরা তিনজন কাজের লোক ছাড়া কেউ নেই এখানে। ও সপ্তাহে একদিন বাগানের মাঝখানে থাকা বাড়িটাই চলে যায় উদয়ন। পুরো একটা দিনরাত এখানেই সে নিজের মতো করে সময় কাটায়। একদিন কেউ ওকে বিরক্ত করতে পারে না। পাশাপাশি দুইটা বাড়ি, তবে এটা বাগানের মাঝখানে। এখন সারাদিন আর মাঝরাত অবধি থাকতে পারলে ও সারা রাত থাকবে না। বাসায় যে কেউ নেই, তারপর আবার মিহা আর সনেট একা, দুজনেই তো এখন বড় হয়েছে। কি যে হলো এই 3 দিনে মহুয়ার সাথে কথাও বলতে পারলাম না। তিনিও ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা কি আসবে না? জানি না তো। এর মধ্যেই ফোনটা বেজে ওঠে। দেখতে পাই তিনি ভিডিও কল করেছে। পাশে তাকিয়ে দেখতে পাই উদয়ন পেপার পড়ছে মনোযোগ দিয়ে। মিহা কলটা রিসিভ করতেই তিন্নির হাসি মুখখানা দেখতে পাই। জানো মোহ কান্না করতে করতে শেষ। আমাদের গিন্নি নাকি দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, সে মানিয়ে নিতে পারবে তো? এরপর মহুয়ার সামনে ফোনটা ধরে। কান্না করে এখনো মহুয়ার চোখে মুখে পানি লেগে আছে। পরনে কালো থ্রিপিস, মাথায় ওড়না দেওয়া থাকলেও গলার অর্ধেক মাথার এলোমেলো চুল দেখতে পাই মিহা। আজকে প্রথম এভাবে মহুয়াকে দেখল, খুবই মিষ্টি লাগছে। সাথে সাথে মিহার মুখে হাসি ফুটে ওঠে। নিজের দিক থেকে সাউন্ড মিউট করে আর ক্যামেরাটা অফ করে সনিটার উদয়নের দিকে ফোনটা ঘুরিয়ে বলে, দেখো কি কিউট মেয়েটা। সনিট দেখে হাসতে থাকে। উদয়ন একবার আর চোখে তাকাতেই মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেছে। মিহা বুঝতে পেরে লজ্জা পেয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। উদয়নও নিজের রুমে এসে পড়ে। বুকে হাত দিয়ে বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, এমন অস্থির লাগছে কেন? সেদিন ছেলেগুলোকে মোহর সাথে দেখে রাগ হলো কেন? সে কারণটা আজও নিজের প্রতি অজানা। এতগুলো বছরে তার জীবনে কোনো রকম ভুল হয়নি। রাগ প্রচুর মানুষকে দেখানো হয়েছে, তবে মহুয়ার বেলায় মনে হলো একটু অন্যরকম। কিন্তু কেন? অস্বস্তিতে রুম থেকে বের হয়ে বাগানে চলে যায়। মহুয়া মিহার সাথে কথা বলা শেষ করে তিন্নির আন্টি বাসা ছেড়ে গ্রামে চলে গেছে একেবারে। এখন কোথায় গিয়ে উঠবে বুঝতে পারছে না। তিন্নির আব্বু বলে দিয়েছে আপাতত মিহাদের এখানে গিয়ে ওরা উঠবে। আর মহুয়া রাজি হবে না, তাই আজমল চৌধুরী বলে দিয়েছেন, তোমরা আমার বাগান বাড়িতেই থেকো, আর হোস্টেলে ওঠার দরকার নেই। বরং বেশি সংকোচ থাকলে মাসে মাসে ভাড়া দিয়ে দিও। আপাতত এই সিদ্ধান্তেই মহুয়া খুশি। নিজের মতো করেই থাকতে পারবে। চিন্তা করিস না মা, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর নয়না ওর নানু বাড়ি চলে যাব। এখানে একলা থাকার থেকে এটাই ভালো হবে বল? এইটাই বরং ভালো। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক ওখানে টিউশনের ব্যবস্থা করে নেব। কয়টা দিন একটু কষ্ট করলে হয়ে যাবে। এতে সমস্যা নেই, তবে তুই নিজের প্রতি মন দিস মা, পড়াশোনাটাই আগে, বুঝলি? মহুয়া সারা রাত মামির সাথে গল্প করেই পার করে দেয়। পরদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা দেয় তিন্নি আর মহুয়া। আসা যাওয়ার তেমন একটা সমস্যা নেই। এখান থেকে সোজা ট্রেনে, তারপর মিহা ঠিকানা দিয়ে দিবে, রিক্সা নিয়ে চলে যেতে পারবে। মহুয়ার মনটা ভীষণ খারাপ। এত দূরের পথ চলা ফেলে আসা প্রিয় পরিবার, ভাগ্য কি তার সহায় হবে?
সে কি স্বপ্ন পূরণ করে সোজা হয়ে বাড়ি ফিরতে পারবে? নিজের সম্মান বজায় রাখতে পারবে তো? তিনি মহুয়াকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি রে, কেমন ভাবছিস? তোর ফোনটা দে তো, ফেসবুক আইডিটা খুলে দিই। এরপর দুজনেই ফোনের এটা ওটা ফাংশন আরও গল্প করতে করতে চলে আসে গন্তব্যে। সন্ধ্যা হয়ে গেছে। একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে মিহার দেওয়া ঠিকানায়। এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস মিহা? ভাইয়া কই? রুমে। মিহা সনেটের হাত ধরে বলে। চলো তাহলে আমার সাথে একটু বাইরে। সনেট অবাক চোখে মিহার মুখের দিকে তাকিয়ে আছে। মিহা লজ্জা পেয়ে হাত ছেড়ে দেয়। চলো না, একটু তিনিরা আসছে। সনেট আর কোনো কথা বলেনি, চুপচাপ মিহার সাথে বের হয়। গেটের সামনে 10 মিনিট দাঁড়ানোর পর এসে পৌঁছায় মহুয়ারা। সনেটের সাথে সালাম দিয়ে দুজনেই হাসি খুশি মুখে কথা বলে নেয়। এরপর সনেট ভিতরে চলে গেলে মিহা মহুয়ার তিন্নিকে নিয়ে বাগানের মাঝখানে বিল্ডিংটায় চলে যায়। 3টা রুমের বাড়িটা। বিল্ডিং হলে উপরে টিন দেওয়া। বাগানের মাঝখানে হয় ভীষণ সুন্দর পরিবেশ। চারিপাশে লাইটের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। ভেতরে প্রবেশ করতেই মহুয়ার মুখে হাসি ফুটে ওঠে। ভীষণ সুন্দর রুম, একদম গোছানো আর বইয়ে ভরপুর। একদম লাইব্রেরির মতো মনে হচ্ছে। মিহা দুজনকে 2 রকম দেখিয়ে দেয়। রান্নাঘর, বাথরুম সবই আছে। খোলা বারান্দায় রাখা একটা ইজি চেয়ার, পিছনে গাছে ভরপুর। মহুয়া আপাতত ফ্রেশ হয়ে নেয়, আর তিনি এভাবে বিছানায় হেলান দেয়। ওদের নিচে নেমে কাউকে দেখতে পায়নি। একটু পর সনেটকে আসতে দেখে জিজ্ঞেস করে, সনেট, মিহা কোথায়? ওর বন্ধুরা এসেছে, ওদের নিয়ে বাগান বাড়িতেই আছে। এখানে থাকার জায়গা নেই, তাই চাচু এইখানেই আসতে বলেছে। মহুয়া মেয়েটা রাজি হয়নি, পরে ভাড়ার মতন করে দেওয়া হয় ওদের। হোয়াট? তোকে কে বলল? মিহাই তো বলল। উদয়ন সাথে সাথে বাবাকে কল করে। প্রথমে অন্য কথা বলতেই উনি নিজেই ওদের কথা বলেন। তুমি জানো তো বাবা, ওখানে আমি সময় কাটাই। এরপর এমনটা। সরি বাবা, প্লিজ রাগ করো না। এমনি মহুয়া যেতে চাচ্ছিল না, তারপর এমনটা শুনলে কি বলবে বলো? আর ওরা তো তোমার বোনের মতো। তারপর আবার স্টুডেন্ট, একটু সাহায্য তো করাই যেতে পারে, বলো। উদয়ন আর কিছু বলেনি, কিছু কথা বলে কল কেটে দেয়। উদয়ন নিজের রুমে চলে আসে। দোতলায় নিজের রুমে বিছানা থেকে পুরো বাগান বাড়ি দেখা যায়। থাই গ্লাস থাকায় সবটাই বোঝা যাচ্ছে। আর বাগান বাড়ির জানালাটাও বিশাল বড় আর থাই এরি। আপাতত কাউকে দেখতে পাচ্ছে না। মিহা জোর করে ওদের বাসায় নিয়ে আসে, আজকে ওদের সাথে বসে খাওয়ার জন্য। এত দূর থেকে এসেছে, খেতে তো হবেই। মহুয়া অন্যটা হিজাবের মতো পিন দিয়ে শক্ত করে শরীর ঢেকে চলে এসেছে। এরপর কোনো রকম বসে অল্প কয়টা খেয়ে নেয়। তবে এখনো পর্যন্ত উদয়নকে দেখতে পায়নি। মনে মনে ভীষণ খুশিও হয়েছে। উদয়ন একবার শব্দ শুনে আড়াল থেকে দেখে গেছে যে ওরা খেতে বসেছে। মহুয়ার মুখ দেখতে পায়নি। ফজরের সময় ঘুম থেকে উঠে পড়ে মহুয়া। নামাজটা শেষ করে বারান্দায় এসে বসে থাকে। তিনি উঠলে ওকে নিয়ে রান্নার ব্যবস্থা করতে কিনে আনতে যেতে হবে। পাতিল আরও কিছু জিনিসপত্র এখানে আছে, আবার বাড়ি থেকে কিছু আনাও হয়েছে। এখন শুধু রান্না করে তরকারি, মাছ এগুলো আনলেই হয়ে যাবে। বারান্দার সাইডে একটা আলগা মাটির চুলা দেখতে পাই। এগিয়ে গিয়ে পরিষ্কার করে নাই। পরনে নামাজের হিজাব আছে এখনো। এরপর দেখতে পাই লাকড়িও আছে পাশে। মহুয়া পণ করে এখানে এই চুলায় রান্না করবে। রাতে দরকারি গ্যাস ব্যবহার করা যাবে। উদয়ন ঘুম থেকে উঠে বিছানায় বসে বই পড়ছে। বাহিরে তাকাতেই মহুয়াকে দেখতে পাই। ভীষণ মিষ্টি লাগছে দেখতে। বুঝতে চেষ্টা করছে এ মেয়ে ঠিক কী করছে। দারোয়ান এসে জিজ্ঞেস করে, বাজারও যাচ্ছি, তোমাদের কিছু লাগলে বলতে পারো মা। মহুয়া খুশি হয়ে একটা লিস্ট আর কিছু টাকা ওনার হাতে ধরিয়ে দেয়। কষ্ট করে আর ওদের যেতে হবে না। বাজার ঘাটে কেনাকাটা করে মহুয়া কখনোই অভ্যস্ত না। তারপর গিয়ে তিন্নিকে ডেকে তোলে। পরদিন থেকে কলেজে ক্লাস শুরু হয়। মহুয়া আর তিন্নি, মিহা একসাথেই চলে যায়। খুব সকালে ঘুম থেকে উঠে রান্না শেষ করে ফেলে মহুয়া। তিনি রান্না না পারলেও সাহায্য করে। আজকে ক্লাস শেষে ড্রেস অর্ডার আর বই কিনে বাসায় চলে আসে।
সারাদিন রুমে বসেই থাকে দুজনে। তবে তিনি মিহার কাছে ওই বাসায়ও যায়। মহুয়া যেতে ইচ্ছে করে না, কারণ দুজন স্যার আছেন ওখানে। আজকে কলেজে উদয়ন স্যারের সাথে দেখা হয়নি। প্রথম দিন হয়, তেমন একটা ক্লাসও হয়নি। তিনি সে কখন মিহার সাথে থেকে গেছে, এখনো ফিরছে না। রাত 10টা বাজে। মামির সাথে বাগানে বসে কথা বলে নাই। ভীষণ মন খারাপ লাগছে, বড্ড একাও লাগছে। বারবার নিজের গ্রাম, নিজের ঘরটা চোখে ভাসছে। আজকাল ভীষণ অভিযোগ জমা হচ্ছে নিজের ভাগ্যের প্রতি। ভাগ্য কেন ওর পরিবার কেড়ে নিল? কেন এতটা অসহায় বানিয়ে রাখলো? ওরও তো ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে শুতে, বাবার কাছে বায়না ধরতে, ওদের ছায়ার নিচে বেড়ে উঠতে। একটা স্বপ্ন তো পূরণ হয়নি। দেখতে দেখতে প্রায় সপ্তাহখানেক পেরিয়ে গেছে। কলেজে এখন মহুয়ার ক্লাস করলেও ভীষণ ভয় হয়। কারণ হলো 2-3 জন ওকে ভীষণ হিংসে করছে, বিভিন্নভাবে গায়ে পড়ে ঝগড়া লাগার চেষ্টা করছে। আজকে একজন মেয়েকে বলতে শুনেছে, কি চালাক বুঝলি, স্যারের বোনকে পটিয়ে মেধা তালিকা থেকে যাওয়ার ফোন দিয়েটেছে। রূপও তো আছে, দেখবি ঠিক স্যারকেও পটিয়ে নিবে। শুনেছি স্যারদের বাসায় থাকে, বলা তো যায় না কি নাকি আরো করে ওখানে। তারপর সবাই একসাথে হেসে ওঠে। মহুয়া নিতে পারছে না, চুপচাপ বাহিরে চলে যায়। মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবে। মানুষগুলো এতটা কুৎসিত হতে পারে? ওই ওদের গ্রামেও তো প্রতিদ্বন্দ্বী ছিল, এমন নোংরা ভাষা কিংবা ইঙ্গিত ছুড়ে মারেনি তো। এরই মধ্যে মিহা, তিনি আরও একজন ছেলে এসে দাঁড়ায়। এটা মিহার পরিচিত ফ্রেন্ড। ওদের সাথে মোটামুটি ভারী ভাব হয়ে গেছে। টিফিন পিরিয়ডে কেউ খেতে যাবে নাকি? এখন সবাই তুমি থেকে তুই চলে গেছে। মহুয়া কিছুই বলেনি, ওদের সাথে ক্যান্টিনে চলে যায়। ওখান থেকে আসার সময় এক ছেলে টিচ করে বলে, মেধাবীরাও রক্ষিত হয়। মিহা তিনি আগে থাকাই শুনতে পায়নি। মহুয়া এবার আর একটা কন্ট্রোল করতে পারেনি। এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। সাথে সাথে কয়েকজন জমা হয়ে যায়। মিহার তিনি ফিরে আসে। কি হচ্ছে মোহু, তুই কি করেছিস? এর মধ্যে ছেলেটার পক্ষ নিয়ে একজন গিয়ে স্যারকে ডেকে আনে। ওদের ধমক দিয়ে বলে, এখানে হচ্ছেটা কি? কলেজে কি মাস্তানি করার জন্য আসা হয়? সাথে সাথে সবার পিছনে ফিরে তাকায়। মহুয়াকে দেখে ভ্রু কুঁচকে আসে উদয়নের। মহুয়া আমাদের বন্ধুকে অযথা মেরেছে স্যার। কি এমন মেরেছে? ও তো আমাদের পিছনেই ছিল, আমরা তো দেখতে পাইনি। তুমি কি দেখলেই বলবা নাকি? তোমারই তো ফ্রেন্ড। মিহা কিছু বলতে গেলে উদয়ন থামিয়ে দেয়। মেয়ে মানুষ হয়ে ছেলেদের গায়ে হাত তোলা, এ কেমন অসভ্যতা? মহুয়ার দিকে তাকিয়ে বলে, তুমি তো দেখছি অলরাউন্ডার, বদরোগটাও আছে দেখছি। মহুয়া কিছু বলেনি, তবে এই মুহূর্তে স্যারের কথা শুনে ভীষণ রাগ লাগছে। উদয়ন এবার খানিকটা জোরেই ধমক দিয়ে বলে, গেট আউট। এত কথা হচ্ছে তবুও জায়গা থেকে নড়ছেও না। মহুয়া উদয়নের ধমকে কেঁপে ওঠে। মেহা এসে হালকা করে ধরে বলে, হয়তো ওদেরও অন্যায় আছে। অন্যায় করলে আমাদের বিচার দিবে, তাই বলে মেয়ে হয়ে ছেলেদের সাথে মাস্তানি করবে নাকি? আর কেমন অন্যায় ওরা করেছে শুনি? সরি স্যার, তবে ওরা আমায় খুব বাজে ভাষায় টিস করে কথা বলেছে। মিথ্যা কথা স্যার, আমি তো বন্ধুদের সাথে দাঁড়িয়েছিলাম। মিথ্যা বা যা খুশি তা বলতে পারেন, তবে আমি এইটুকু জানি আমি কোনো অন্যায় করিনি। আমার হাতে থাপড়ের থেকেও জঘন্য ছিল আপনার মুখের ভাষা। কে ভুল কে সঠিক জানতে চাচ্ছি না, তবে নেক্সট যেন এমনটা না দেখি মহুয়া। আর সবাই এখন ক্লাসে যাও। মহুয়া মিহাদের সাথে ক্লাসে চলে আসে। ভীষণ খারাপ লাগছে। স্যার একবারও ছেলেগুলোকে ধমক দিল না, অথচ ছেলেগুলোকে দেখলেই বোঝা যায় ওরা কতটা উচ্ছৃঙ্খল। কি বলেছে তোকে? আমার ভালো লাগছে না, প্লিজ চল বাসে চলে যাই। আচ্ছা চল তাহলে। ক্লাস থেকে বের হয়ে মাঠের কাছে যেতেই উদয়নের মুখোমুখি হয়। মহুয়া মাথাটা নুয়ে সবার পিছনে চলে যায়। ক্লাস টাইম এখানে কেন? মিহা খানিকটা ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, শরীর খারাপ তাই বাসায় চলে যাচ্ছে। কাকে বলে? কলেজ থেকে চলে যাওয়া হচ্ছে, অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করছো না? যাও ক্লাসে যাও। এর মধ্যে মহুয়া বলে, স্যার আমার ভীষণ শরীর খারাপ লাগছে, প্লিজ আমায় একটু যেতে দিন। উদয়ন কিছু না বলে চলে যেতে নিলে মহুয়া পথ আটকে দাঁড়ায়, বলে, প্লিজ স্যার। উদয়ন অনুমতি দেওয়ার সাথে সাথে মহুয়া কলেজ থেকে বের হয়ে যায়। বাসায় ফিরে এসে একটু ফ্রেশ হয়ে নেয়।
দারোয়ান কাকার সাথে দেখা করতে হবে। উনি বলেছিলেন ৫-৬ জন বাচ্চা ম্যানেজ করে আজকে জানাবে ওদেরকে পড়ানোর জন্য। সময় নষ্ট করলেও তো আর হবে না, তবে এটুকু বুঝতে পারছে ভীষণ পরিশ্রম করতে হবে। শহরের পড়াশোনা একটু কঠিন, তাই সময় দিতে হবে বেশি। সে যাই হোক, মহুয়া ঠিক ম্যানেজ করে নিবে। তারপর ৫-৬ জনকে পড়াতে পারলেই পুরো মাস এবং মামিদের খরচ চালানো সহজ হবে। এই কলেজেও আবার খরচ বেশি। এই কয়দিনে সাজেশন শিটই কিনতে হয়েছে অনেকগুলো, যদিও মহুয়ার এখানে ও পুরো টাকা পেমেন্ট করতে হয়নি। তারপর আছে টিফিন খরচ, যাতায়াত খরচ, সব কিছু বহন করার জন্য টিউশনি করাটা ভীষণ জরুরি। বাসায় কেউ নেই, তাই মহুয়া মাথায় কোনো রকম ওড়না দিয়ে বের হয়ে গেছে। চুলগুলো ভেজা থাকায় ছেড়ে রেখেছে। ঠিক কইরা পালাইছি মা, তুমি আজকে বিয়ালে আমার লাগে লইও। মহুয়া অনেক খুশি হয়ে বলে। আপনার কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ। এর মধ্যেই গাড়ি এসে থামে উদয়নের। মহুয়া তাড়াতাড়ি করে ভেতরের দিকে হাঁটে ধরে। উদয়ন স্পষ্ট দেখতে পেরেছে এটা মহুয়া। গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। তারপর মহুয়াকে ঘরে চলে যেতে দেখে। কৌতূহল জাগে জানার জন্য ঠিক কী কথা বলছিল দারোয়ান কাকার সাথে। গাড়িটা পার্কিংয়ে রেখে কাকার কাছে আসে। মহুয়া মেয়েটা তোমার সাথে কি বলছিল কাকা? হ্যাঁ বাবাজি, ও মোহনা আসলে মাইয়াটা বড্ড ভালো মানুষ। তো কয়েকটা টিউশনি খুঁজছিল, তো আমি আবার ঠিক কইরা দিছি। তবে আজকে একটু ছুটি দিও বাজান, ওরে নিয়ে দেখাইতে হইব। উদয়ন বুঝতে পারে আর কিছু বলেনি, চুপচাপ ভিতরে চলে আসে। এদিকে তিন্নি রাহি ওদের বন্ধু ওর সাথে চলে আসে। মিহা অপেক্ষা করছে সনেটের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর সনেট গাড়ি নিয়ে বের হয় এবং মিহাকে নিয়ে নেয়। বাড়িতে একটা কিসের অভাব বলো তো মিহা? মিহা সরু চোখে সনেটের দিকে তাকিয়ে বলে, কিসের? বউ। কথাটা বলে মুচকি হাসে। তাই তো, তো করে নাও, তাহলে তো বই পেয়ে যাবা। আমার তা নেই রে ভাই, বলছি ভাইয়ার এবার বিয়ে দেওয়া দরকার। তো দু ভাই একসাথে করে নাও, দুজনের বয়সের ব্যবধানটা তো তেমন বেশি না। সনেট মুচকি হেসে বলে, এটাও কিন্তু ভালো বলেছ। তুমি একটু ভাইয়াকে বলে ম্যানেজ করে দিও। পারবো না, এর থেকে ভালো আমি বরং বিয়ে করে বাড়িটা একই ছাড়ি। বাসায় এসে গেছে। তারপর র্যাক দেখে গাড়ি ছেড়ে নেমে রুমে চলে যায়। তিনি ফিরে আসলেও মহুয়া তেমন একটা কথা বলেনি। তারপর বিকেলে চলে যায় টিউশনি করতে। সবাই এক বাসায় বাচ্চা হয়, সুবিধা হয়েছে। একসাথে সবাইকে পড়িয়ে বাসায় ফিরতে রাত ৮টা বেজে গেছে। আর এখান থেকে কাছে ওদের বাসা। প্রতিদিন কি এই সময় ফিরবি নাকি? হুম, নিচে পড়বি কখন? ফিরে এসে বলবো, সমস্যা নেই। কি দরকার এত পরিশ্রমের মহুয়া? তোর মামিকে তো দেখার মতো ওনার ভাই আছে। আর আমার আমার তো ওনারা ছাড়া কেউ নেই। এতদিন কষ্ট করে মামি তো বড় করেছেন বল, এখন তো ওদের দেখাশোনা করা আমার দায়িত্ব, সেটা যতই কষ্ট হোক। এরপর ফ্রেশ হয়ে রান্না করতে চলে যায়। আজকে সকালে রান্না কম করেছিল, তাই রান্না করতে হচ্ছে। তিনি না থাকলে এখন কষ্ট করে মহুয়া কখনোই রান্না করতো না নিজের জন্য। এরই মধ্যেই মিহা এসে মহুয়ার পাশে বসে। মহুয়া মিহাকে দেখে মুচকি হাসে। টিউশনি করছিস, কেমন লাগছে স্টুডেন্টগুলো? ভীষণ ভালো, বাচ্চাগুলো ভীষণ ভদ্র। তোকে আজকে মিহিত্রা কি বলেছিল মিহু? মুখ তুলে ওদের মুখের দিকে তাকাই, মুখটা মলিন করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, খুব জঘন্য ভাষা, হয়তো এতদিনে এটাই আমার প্রাপ্য ছিল। জঘন্য ভাষাটা কি মহু? মহু চক্র ছলছল হয়ে আসে, রান্নায় মনোযোগ দিয়ে বলে, আমি নাকি স্যারের রক্ষিতা। মেহার মুখটা সাথে সাথে মলিন হয়ে যায়। এত জঘন্য কথা কিভাবে সহ্য করলো মহুয়া? নিজে এত জঘন্য ভাষা শুনেও ভাইয়ের থেকে তাকে বকা শুনতে হলো। তবু মুখ দিয়ে এই বাজে ভাষাটা উচ্চারণও করেনি। প্লিজ, এই বিষয়ে কেউ আর কিছু না বললে খুশি হব। কিছুক্ষণ থেকে মিহা চলে যায়। মহুয়ার তিনি রান্না শেষ করে খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়ে। মহুয়া সব লাইট বন্ধ করে এবার নিজের রুমের সামনে বারান্দায় বসে পড়তে থাকে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কেননা দারোয়ান কাকা সারা রাত সজাগ থাকেন। আর মহুয়ার রাত জেগে পড়ার অভ্যাসটা অনেক বেশি। এখন থেকে ছুটির দিন ছাড়া তেমন একটা ঘুমোতেও পারবে না।
উদয় নিজের পড়াশোনার কাজ খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুতেই জানালা দিয়ে দেখতে পাই মহুয়াকে। মহুয়া বারান্দায় বসে আছে, হাতে তার বই। আজকের মাথায় কাপড় দেয় না, খুব বেশি স্নিগ্ধ লাগছে মহুয়াকে। উদয়নও আজকে বই নিয়ে বসেছে, দেখবে মহুয়া ঠিক কি করে। মাঝরাত অবধি মহুয়া পড়াশোনা করে, তারপর রুমে গিয়ে ঘুমায়, আবার ভোরবেলা উঠতে হবে যে। এভাবে চলছে সময়। মহুয়া এখন শহরের এই ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর কোনো কিছুই প্যারা লাগে না। মাস শেষে নিজের খরচ রেখে বাকিটুকু পাঠিয়ে দেয় মামিকে। খুব ভালোভাবেই চলছে। প্রথম সেমিস্টার পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে, মাত্র সপ্তাহখানিক পরই পরীক্ষা। মহুয়া যথাসম্ভব সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করে। সনেটার উদয়ন স্যারের সামনে সহজে পড়ে না। তিনি রাহির সাথে প্রেম হয়েছে, রাহি ওদের বন্ধু হয়, একসাথে কলেজে থাকে। মিহাও আজকাল মন মরা থাকে, সেটা মহুয়া বুঝতে পারে। তিনি রাহিকে নিয়ে একটু মার্কেটে গেছে, তাই মিহা আর মহুয়া অপেক্ষা করছে কলেজ ছুটির পর। আজকাল এত মন খারাপ থাকে কেন মিহু? জানি না, তবে কোনো কিছুই ভালো লাগে না আজকাল। কারো সঙ্গ পেতে ইচ্ছে করে মুহু। দূর, কি বলছিস এসব? সত্যি ভীষণ একা লাগে, বাসায় থাকলে আরও বেশি একা লাগে। তোর তো সব আছে, তারপরও একা লাগে কেন? আর আমাকে দেখ, যে কিনা সত্যি একা, তার কোনো রকম বোরিং নেই, কষ্ট নেই, আর আফসোসও নেই। পরীক্ষা শেষ করে বাবা মায়ের কাছে কিছুদিন থেকে আয়, ভালো লাগবে। তোরাও যাবি? বাচ্চাদের সামনে পরীক্ষা, এখন বন্ধ করা যাবে না, তবে কিছুদিন পর যাব। তাহলে আমিও যাব না, একা ওখানে আরও ভালো লাগবে না। এর মধ্যে তিনি আর রাহি চলে আসে, এগিয়ে এসে ওদের পাশে বসে। সবাই চলে গেছে, পুরো কলেজটাই দেখছি ফাঁকা। মিহা, তোর ভাই মানে সনেট স্যার কি কারোর সাথে প্রেম করে নাকি? জানি না কেন। স্যারকে দেখলাম কাকে যেন নিয়ে এদিকে আসছে, কথাবার্তা ভাবভঙ্গি আর হাঁটা দেখে তো প্রেমিক প্রেমিকাই মনে হলো। মহুয়া তিন্নির মাথায় গাঁটটা মেরে বলে, নিজে তো প্রেম করে বেড়াস, সাথে গবেষণা করতে হবে অন্যকে নিয়ে। এর মধ্যে সনেট মেয়েটার সাথে হাসতে হাসতে কথা বলে ভিতরে প্রবেশ করে। মিহা দেখে হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, ছুটি হয়েছে অনেকক্ষণ, তাহলে ওরা কলেজে কি করছে? মিহার প্রচুর রাগ হয়, তাই উঠে দাঁড়ায়। সনেট মেয়েটাকে নিতে আগাতেই মিহাকে দেখতে পাই, রাগী চোখে তাকিয়ে আছে। সনেটের ভীষণ হাসি পায়, কোনো রকম হাসি আটকে রেখে মেয়েটাকে নিয়ে এগিয়ে এসে বলে, মিহা আমার বোন, মনিয়ার কথা মনে আছে তোমার? হেব্বি মনে আছে, তোমার থেকে তো প্রায়ই ওর গল্প শুনি। মিহার দিকে হাত বাড়িয়ে বলে, ভালো আছো বনু? মেহা কোনো উত্তর না দিয়ে হনহন করে চলে যায়। পিছনে সবাই চলে আসে। সনেট মেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, এবার ভেতরে চল তো, ভাইয়া কখন থেকে অপেক্ষা করছে। দুই ভাই বোনের দেখছি রাগ কারোর থেকে কারো কম না, তবে তোদের সাথে রেখে আমার জামাইকেও কিন্তু কম রাগই বানাসনি, এবার বোঝো ঠালা। মোটেও না, আমাদের ভীষণ ভালো বন্ধু। এবারে আসল পরিচয়টা দেওয়া যাক। মনিয়া হলো সনেটের উদয়নের বন্ধুর বউ, আর মনিয়া ছিল সনেটের ক্লাসমেট, আর উদয়নের সাথেও ভীষণ ভালো সম্পর্ক। মনিয়ার হাজব্যান্ডের নাম মাহাদি, যে উদয়নের ক্লোজ ফ্রেন্ড। আর আজকে এখানে আসার কারণ হলো এই কলেজে লেকচারার হিসেবে জয়েন করেছে মুনিয়া, সেই জন্য ওদের সাথে এমনি দেখা করতে এসেছে। একটু পর পর ওর বর মাহাদি চলে আসবে। মিহা ওদেরকে রেখে রিক্সা নিয়ে চলে যায়, তারপর তিনি আর মহুয়ারা চলে আসে। রাতে খাওয়া দাওয়া করার সময় সনেটার উদয়ন মিহাকে দেখতে পায়নি। উদয়ন জমির আন্টি থেকে জানতে পেরেছে মিহা শুয়ে পড়েছে, তাই আর অযথা ডাকাডাকি করেনি। উদয়ন ঘুমিয়ে পড়লে সনেট কিছু খাবার প্লেটে নিয়ে মিহার রুমের সামনে যায়। কোনো শব্দই না করে দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। মিহা ভেবেছে হয়তো ভাইয়া এসেছে, তাই দরজা খুলেছে, কিন্তু সনেটকে দেখে ভীষণ রাগ হয়। মুখের ওপর দরজাটা বন্ধ করতে নিলে হাত দিয়ে আটকে ফেলে সনেট, তারপর জোর করে ভিতরে গিয়ে নিজেই দরজা আটকে দেয়। খাবারের প্লেটটা রেখে মিহার পাশে গিয়ে বসে। এত রাতে আমার উপর এসেছো কেন, তা আবার এইভাবে লুকিয়ে জোর করে? এমনি ভাবলাম জেগে যখন আছি বোনটাকে খাবারটা না হয় দিয়েই আসি। আমার মায়ের পেটের আপন ভাই আছে, সো কারোর সাথে ভাই বোন বাতাতে ঠেকা পড়ে নেই আমার। খাবারের প্লেটটা নিয়ে এসে বসে বলে, পাততে হবে কেন,
আমি তো সত্যি সত্যি তোর রক্তের আপন চাচাতো ভাই। আমার ভালো লাগছে না সটেন ভাই, তুমি প্লিজ চলে যাও এখান থেকে। কথাটা বলে উঠে বেলকনিতে চলে যায়। সনির পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, ভালো লাগছে না কেন? নাকি আমার প্রেমিকা দেখে হিংসা হচ্ছে, কোনটা? একটাও না। তোমার প্রেমিকা দেখে আমার হিংসা লাগবে কেন? বিরহে তো দেখছি বিরহী কবি হয়ে যাচ্ছ। চলো আগে খাবো, এরপর একটা সারপ্রাইজ আছে। রুম থেকে ভাগো ভাইয়া, দেখলে অন্য কিছু ভাববে। সনির দুষ্টুমির ইশারায় বলে। কি ভাববে? মেহা এবার একটু রেগেই বলে, প্লিজ এখান থেকে যাও তো। আজ আয়রা সময় থাকলে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ করো গিয়ে। সনিট এবার শব্দ করে হাসতে থাকে, যা দেখে মিহার আরো ভীষণ রাগ লাগছে। মিহা বিছানায় বসে দুই হাতে মাথা চেপে ধরে কান্না করে দেয়। সনিট এগিয়ে গিয়ে মিহার গা ঘেঁষে বসে। মিহা সরতে চাইলে হাত দিয়ে চেপে ধরে বলে, বোকা মেয়ে, তুমি মেহেদি ভাইয়ের বউকে চেনো না? ওটা আমার গার্লফ্রেন্ড নয়, মাহাদি ভাইয়ের বউ আমার ক্লাসমেট। ছাড়ো আমায়। আমি কি তোমাকে বলেছি এসব আমাকে বলার জন্য? সনিট এবার ঘুরে হাঁটু কেড়ে মিহার সামনে বসে বলে, আমি ভুলিনি সেদিনের কথা, যখন ছোট্ট মিহা মাত্র 15 বছরে পা দিয়েছিল। বলেছিল তোমায় ভালোবাসি সনির ভাই। এরপর থেকে সেই মিহাকেই গেঁথে নিয়েছি মনে। শুধু নিজেকে কন্ট্রোল করার জন্য দূরে ছিলাম আর অপেক্ষা করে গিয়েছিলাম আমার সেই মিহা পরি কবে বড় হবে, কবে বুঝতে শিখবে সে আমার কে। সেই সময়টা বোধহয় চলেই এসেছে। তারপর মিহার হাত শক্ত করে ধরে বলে, ভাইয়া আর বড় আব্বুর কাছ থেকে চেয়ে নেওয়ার সময় এসেছে। তার জন্য তো আমার মিহাকে খেয়ে সুস্থ থাকতে হবে, বলো। মিহা এবার কান্না করে দেয়। উঠে সনিটকে শক্ত করে জড়িয়ে ধরে। সনিট শুধু মিহার কাণ্ডে হাসছে। মিহা কান্না করতে করতে বলে, ভাইয়া আপু মানবে তো আমাদের সম্পর্ক? সেই গুরুদায়িত্বটা না হয় আমিই নিলাম, তোমার এসব ভাবতে হবে না। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যায়। তিনি গ্রামে গেছে। মোহর প্রাইভেটের জন্য যাওয়া হয়নি। এখন সমস্যা হলো মহুয়া একলা কিভাবে থাকবে। ভেতরে ভেতরে প্রচুর ভয় হচ্ছে। চল না তুই, ভাইয়াকে বলবি আমি তোর সাথে থাকবো। এটা আমি পারবো না স্যার, ভীষণ রাগী। এসব কি করে বলবো? মেহা মহুয়াকে টেনে নিয়ে বলে, চল, কিছু বলবে না ভাইয়া। আর এখন ভাইয়াকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখলাম, বলা সহজ হবে, চুপচাপ চল। মহুয়া ভয়ে ভয়ে বাসায় চলে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখতে পাই সনেট আর উদয়ন বসে আছে। মহুয়া প্রথমে হেসে সনেট স্যারকে সালাম দেয়। বারে মুহা, দেখছি ভালো আছো। তুমি দেশে যাওনি? তিনি গেছে, মহুয়া টিউশনে আছে, বাচ্চাদের সামনে পরীক্ষা, তাই যায়নি। ও আচ্ছা। মেহা উদয়নকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তোমাকে মহুয়া কিছু বলতে চাই। উদয়ন মহুয়ার দিকে তাকায়। মহুয়া আমতা আমতা করে বলে, আসলে তিন্নি নেই, মিহাকে একটু আমার সাথে থাকতে দিবেন? উদয়ন রাগী চোখে মেহার দিকে তাকায়, তারপর মহুয়ার দিকে তাকিয়ে বলে, বাহ, বেশ ভালো প্ল্যান তো। আচ্ছা সরি স্যার, আমি একাই থাকতে পারবো। তারপর মিহার দিকে অসহায়ের মতো তাকিয়ে চলে যেতে নিলে, বইপত্র নিয়ে মিহার রুমে চলে আসো। বাইরে থেকে সারা রাত আড্ডা দেওয়ার প্ল্যান সাকসেস হচ্ছে না। তারপর উদয়ন উঠে চলে যায়। মিহা মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। এ তারপর সনেটের দিকে তাকিয়ে মিহা নিজেই হেসে দেয়। মহুয়ার বই নেওয়ার জন্য দুজনেই চলে আসে। তিনি কল করে বলে, ভালো লাগছে না এখানে মোহু, তুই একা কিভাবে থাকবি? মিহা মহুয়ার থেকে ফোনটা নিয়ে বলে, ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি, তুমি বরং কয়েকদিন থেকে আয়, ভালো লাগবে। রাত বাজে 9টা। বাসায় সব কাজে লোক চলে গেছে। আন্টি চলে গেছে, থাকলেই বলতাম বিরিয়ানি রান্না করার জন্য, খুব খেতে ইচ্ছে করছে। সব কিছু বাসায় আছে তো? সে তো আছেই। তাহলে চল, আমি রান্না করতে পারি। তা আমি তো কিছুই পারি না, তারপর আবার খাওয়া দাওয়া সবার 10টায় করে। তুই চল, এর আগে হয়ে যাবে। তারপর দুজনে মিলে রান্নাঘরে গিয়ে বিরিয়ানি রান্না করে। যদিও 10টার ভিতরে শেষ করতে পারেনি, তবে উদয়ন আর সনেট খেতে এখনও নিচে আসেনি। আমি টেবিলে সব কিছু দিচ্ছি, তুই বরং স্যারদের ডেকে নিয়ে আয়। আচ্ছা। তবে স্যারেরা বিরিয়ানি খায় তো? তারপর ডাকতে চলে যায়। মহুয়া খুব সুন্দর করে একটা সালাদ বানায়। তারপর খাবারগুলো খুব সুন্দর করে টেবিলে গুছিয়ে রাখে। এরই মধ্যে ফোনটা বেজে উঠলে মামির সাথে কথা বলতে থাকে। উদয়ন আর সনেট মিহার সাথে সিঁড়ি দিয়ে আসার সময় দেখতে পায় মহুয়া ফোনে কথা বলতে বলতে কাজ করছে। মহুয়া অন্যদের দেখতে পেয়ে রান্নাঘরে চলে যায়। আন্টিরা সবাই চলে গেছে আজকে?
তবে আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করা হয়েছে, আর যেটা মহুয়া স্পেশাল, ও নিজে মাত্র রান্না করলো। এত পাকনামি কে করতে বলেছে? এসব করার জন্য আন্টি আছে না? সেটা তো আজকে হতো না, আমার ইচ্ছে করছিল শুনে মহুয়া নিজেই রান্না করেছে। মহুয়া রান্না করতেও জানে। উদয়ন এসে টেবিলে চোখ বোলায়। খুব সুন্দর করে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। সব সময় টেবিলটা খাবার সময় এলোমেলোই থাকে। নিজের লোক না থাকলে যা হয় আর কি। দেখছো মেয়েটা কি পরিপাটি, আর তো ইচ্ছে করছে সবগুলো খেয়ে ফেলতে। উদয়ন আর সনির চুপচাপ খেতে বসে। মেহাকেও খেতে দেখে বলে, বান্ধবীকে রেখে খেয়ে ফেলেছ? এটা কোন ধরনের অসভ্যতামি? ওকে বলেছি ফোনে কথা বলছে, আসবে কথা শেষ হলে। মিহা আবার ডাক দিলেই মহুয়া চুপচাপ এসে মিহার পাশে বসে। এদিকে ওদিকে না থাকে, অল্প কয়েকটা খেয়ে ওদের আগেই উঠে পড়ে। মানুষ কেমন করে যে কাঠের মতো চিকনা থাকে আজকে খানিকটা দেখলাম। মিহা হাসতে হাসতে বলে, তুই কি খেলি রে মেহু? আমাদের পরে এসে আমাদের আগে উঠে গেলি। থ্যাংক ইউ মহুয়া, রান্নাটা ভীষণ ভালো হয়েছে। অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম। মহুয়া সনেটের কথাই মুচকে হাসে। উদয়ন কিছু বলেনি, চুপচাপ খেয়ে উঠে চলে গিয়ে আবার ফিরে এসে বলে, খাবার বেশি হলে ফ্রিজে তুলে রাখিস মিহা, সকালে খাবো। উদয়নের সবসময়ের অভ্যাস বিরিয়ানি রান্না করলে তার পরের দিন গরম করে খেতে হবে। এটা নাকি ওর খুব ভালো লাগে। রাতে শুয়ে সে অনেক গল্প করে মিহা আর মহুয়া। মিহার সনেটের গল্পটা মহুয়াকে বলে। মহুয়া খুব মনোযোগ দিয়ে ওদের লাভ স্টোরিটা শোনে। খুব ইন্টারেস্টিং লাগে ওর কাছে। একই বাড়িতে থেকে ওদের প্রেম। শটিন ভাই সে ছোট্টবেলা থেকেই খুব কেয়ারিং, আমার ভীষণ আগলে রাখে। জীবনে অনেক টাকা পয়সা ওয়ালার থেকে একজন কেয়ারিং মানুষ জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা কিন্তু ভাগ্যের। তবে না জানি কি হয়, ভাইয়া মেনে নিলেই ভালো। আচ্ছা, স্যারের কি কোনো প্রেম নেই? হুম। কি জানি, বলে না তো। তবে যা খারুস ব্যবহার করে মনে হয় কেউ জুটবে। তবে এসব প্রেম টেম স্যারের ব্যক্তিত্বের সাথে যায় না। পরদিন শুক্রবার। আজকে মিহার টিউশনি বন্ধ। সকালে নিজেদের থাকার জায়গায় এসে শুয়েছে আর ওঠেনি। একদম দুপুরবেলা মিহা এসে ডেকে তোলে। গোসল করে রেডি হয়ে নে, আমরা ঘুরতে বের হব। আজকে না, পরে একদিন যাব। আজকে যেতে হবে, ভাইয়ারাও যাচ্ছে। তুই রাত্রে রেডি হয়ে নে, আমিও রেডি হয়ে আসছি। মিহা কথা বলার সুযোগ না দিয়ে চলে যায়। রুমে গিয়ে আবার মেসেজ করে, একটু ভালোভাবে পরিপাটি হয়ে নিস, একটা দাওয়াতও আছে। মহুয়া গোসল করে একটা নতুন গাউন পরে নেয়। কালো রঙের গাউনে একটা সাদা রঙের হিজাব পরে নেয়। হাতে একটা ব্যাগ আর এক হাতে ঘড়ি। এটুকুই মহুয়ার সাজ। ভীষণ লজ্জা করছে সবার সাথে যেতে, তবে মিহার জন্য যেতেই হচ্ছে। মিহা এসে মহুয়াকে নিয়ে যায়। মিহা খুব সুন্দর করে সেজেছে। তবে কাকতালীয়ভাবে আজকে উদয়নও কালো রঙের ব্লেজার পরেছে। এটা দেখে মহুয়ার খানিকটা লজ্জা লাগছে। ইচ্ছে করছে কি চেঞ্জ করে আসতে, কিন্তু যাওয়ার উপায় নেই। সব গিয়ে মিহার পাশে বসে পড়ে। মিহা মহুয়ার কানের কাছে গিয়ে বলে, তোর আর ভাইয়ারটা দেখছি ম্যাচিং হয়ে গেছে, কি ব্যাপার? মহুয়া মিহাকে চিমটি কেটে বলে, আমি কিভাবে জানবো? তবে আমি না জানলেও হতো। হয়েছে, এবার চুপচাপ বসে থাকেন ম্যাডাম। এর মধ্যে উদয়ন গাড়ি থামিয়ে সনিটকে বলে, গিয়ে দুটো মাস্ক নিয়ে আয়। তারপর মিহা আর মহুয়াকে উদ্দেশ্য করে বলে, বাসা থেকে মাস্ক আনিস নি কেন? নাকি মানুষকে দেখাতে চাচ্ছিস যে তোরা কত সুন্দর? মহুয়ার আজকাল এমন খোঁচানিমূলক কথাবার্তা একদম ভালো লাগে না। এখন প্রায় এমন কথা শুনতে হয়। অবশেষে মাস্ক পরেই সবাই মিলে এসে পৌঁছায় রেস্টুরেন্টে। এখানে এসে মূলত বুঝতে পারি মনিয়া মিসের বাচ্চার জন্মদিন। এসে দেখতে পাই কলেজের অনেক ছেলেরাই এসেছে। উদয়ন আর সনির চলে গেছে সামনে। মিহার মহুয়া দাঁড়িয়ে থেকে শুনতে পাই, দেখছিস স্যারের সাথে ঢলাঢলি করে এখানেও চলে এসেছে। তাই তো বলি, সার্ভিস ছাড়া মেয়ে এত ভালো পড়াশোনা পারে কিভাবে? মেহার তো কথা শুনেই মাথাটা গরম হয়ে যায়। কিছু বলার জন্য তেড়ে আসতে নিলে মহুয়া হাত ধরে আটকে ফেলে। ইশারায় শান্ত হতে বলে, এইগুলোই করবে। কি সুন্দর প্রস্তাব দিলাম, রাজি হলো না। স্যারের টাকা দেখে তো ঠিকই গলে গেল। একে ম্যাচিং ড্রেসও ভাবা যায়। আজকে আমি এর বিচার করেই ঠিক ছাড়বো। সর, আমি ভাইয়াকে ডেকে আনি। প্লিজ এমন করিস না। স্যার শুনলে কতটা লজ্জার ভাব। নোংরা মানুষের কথা ওদের মুখেই থাকুক। আমি তো জানি আমি কেমন। তুই রাজুর প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি তো, তাই এমন করেছে। খারাপের দল নিজের চেহারার দিকে তাকাতে পারে না। কেমন নেশাখোর লাগে, ফাজিল মানুষ।
কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে ওদের সাথে মহুয়ার ভীষণ অস্বস্তি লাগছে এখানে থাকতে। তবে সারা জীবনের মতো শিক্ষা হয়েছে, আর ওনাদের সাথে কখনো আসবে না। সবাই কথা বলতে ব্যস্ত, তাই একটু সাইডে এসে দাঁড়িয়ে আছে মহুয়া। উদয়ন মিহাকে উদ্দেশ্য করে বলে, মহুয়া কোথায়? কাউকে চেনো না, সাথে নিয়ে আসো। রাজু আবার টিচ করে কিছু বলেই এবার আর চুপ থাকেনি, বেশ জোরেই রিয়েক্ট করে ফেলে। আর রাজু জোরে একটা থাপ্পড় মেরে বসে, যার ফলে খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ে মহুয়া। এদিকে এমন শব্দ হয়, উদয়ন, সনেট আর মিহারা দৌড়ে আসে। মহুয়াকে পড়ে থাকতে দেখে উঠে দাঁড় করায় মিহা। মহুয়া নিজের হিজাব আর জামা ঠিক করতে ব্যস্ত, সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠেছে। মিহা মহুয়াকে নিয়ে চেয়ারে বসায়, বলে, কপাল থেকে তো রক্ত বের হচ্ছে, কে করলো এমনটা? উদয়ন সবাইকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে এখানে? রাজুকে দেখিয়ে বলে এই ছেলেটা মেয়েটাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। উদয়ন শক্ত গলায় বলে, সাহস তো দেখছি কম না। যেখানে স্যারও উপস্থিত, বেয়াদবের মতো আচরণ করার শিক্ষা তো আমরা দিই না। কোথা থেকে শেখাচ্ছে এসব? বলে এগিয়ে যায় রাজুর দিকে। মহুয়া ঝামেলা বাড়ছে বুঝতে পেরে উঠে দাঁড়ায়, কাপা কাপা গলায় মিহাকে বলে, প্লিজ এখান থেকে আমি যেতে চাই, প্লিজ আমাকে যাওয়ার ব্যবস্থা করে দে। এক থাপ্পড়ে গাল লাল করে ফেলবো। কাহিনী করার সময় কারো মাথায় থাকে না। আমি শুনবো এবং শাস্তিও দিব। একদম চুপচাপ সবাই দাঁড়াও। সরি স্যার, আমি মারতে চাইনি, মহুয়ার আচরণের কারণে বাধ্য হলাম। কি আচরণ করেছি তোমার সাথে? মহুয়া রেগে এসে রাজুর সামনে দাঁড়িয়ে বলে, তোদের মতো বাজে ছেলেদের সাথে কোনো রকম আচরণ করার রুচি আমার নেই, তবে নিজের লিমিট ক্রস করলে তো একটু মুখ খুলতেই হয়। রাজু, আমি কিন্তু এতক্ষণ চুপ ছিলাম, আমার তোকে হাড়ে হাড়ে চেনা আছে। উদয়ন রাগে চোখে মিহা আর মহুয়ার দিকে তাকায়, তারপর কষিয়ে দুটো থাপ্পড় মারে রাজুর গালে। মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া পুরুষ মানুষের কাপুরুষতা, এটা যেন দ্বিতীয়বার না দেখি। আর বাসায় গিয়ে অবশ্যই জেনে নেব কি কারণ ছিল। কলেজ বন্ধ মানে এই নয় যে ভণ্ডামি করে বেড়াতে হবে। সনেট এক পর্যায়ে উদয়নকে থামিয়ে রাজুকে বাহিরে বের করে দেয়। অবশ্য রাজুর যাওয়ার সময় অসভ্যদের মতো তাকিয়ে গেছে। উদয়নকে দেখে এবার আরো ভয় করছে মহুয়ার। শুধু মনে হচ্ছে বারবার কেন এলো, ও না এলে এমন পরিস্থিতির শিকার হতো না কেউ। সনেট সবার থেকে বিদায় নিয়ে ওদেরকে নিয়ে গাড়িতে বসে। ড্রাইভিং সিটে এবার সনেট বসেছে। মহুয়া মিহাকে জাপটিয়ে ধরে বসে আছে পিছনে। এর মধ্যে মহুয়ার ফোনটা বেজে ওঠে। এ বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই বেলায় কে ফোন করলো? মিহা মহুয়ার ফোনটা বের করে দেখে তিন্নির নাম্বার, তাই নিজেই রিসিভ করে বলে, হ্যাঁ বল। তিন্নি কাঁপা কাঁপা গলায় বলে, মহুয়া কই? আমার পাশেই। কেন, কিছু হয়েছে কি? ওর কাছে দিয়ে ফোনটা। হ্যাঁ বল তিন্নি। ফোন কই ছিল তোর? বাসা থেকে এতবার কল করা হয়েছে, রিসিভ করছিস না কেন? ফোনটা ব্যাগে ছিল, শুনতে পাইনি। আমরা একটু বাইরে বের হয়েছিলাম। তোকে বললো কে? সর্বনাশ হয়ে গেছে মহু, তোর মামি আর নয়না স্কুল থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেছে। কি? বলার সাথে সাথে ফোনটা হাত থেকে পড়ে যায়। সাথে সাথে সনেট গাড়ি থামিয়ে ফেলে। মিহা ফোনটা কানে নিয়ে ব্যাপারটা বুঝতে পারে। এর মধ্যে মহুয়া ঝরে পড়ে মিহার উপর। কি হয়েছে? চিৎকার করলো কেন? কথাটা বলেই পেছনে তাকিয়ে মহুয়াকে সেন্সলেস দেখতে পাই। কি করবো এখন? একটু ধরে বস, আমরা এসে পড়েছি। তারপর সনেট তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাসে পৌঁছায়। উদয়ন কোনো উপায় না পেয়ে মহুয়াকে কোলে করে ভিতরে নিয়ে যায়। সোফায় শুয়ে দিয়ে পানি আনার ব্যবস্থা করতে বলে। হয়েছে কি? তিন্নি কি এমন করলো? ওর মামি আর বোন অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। এটা শুনে জ্ঞান হারাতে হবে কেন? ননসেন্স মানুষজন। ওর কেউ নেই ভাইয়া, যারা যাদের বিপদের খবর শুনে এমনটা করা স্বাভাবিক নয় কি? তারপরে আবার ওর ভীষণ ইমোশন। আগর হিসাব খুলে দে, তারপর চোখে মুখে মাথায় পানি দিতে হবে। মিহা হিজাব খুলতেই কোমর সমান চুলগুলো বের হয়ে আসে। মিহাও এর আগে দেখেনি মহুয়ার চুল কেমন, মাথায় কাপড় ছাড়া মেয়েটা দেখতে কেমন। এত লম্বা চুল পানি দিয়ে ভেজানো দরকার নেই, চোখ মুখে পানি দিয়ে ট্রাই করে। এভাবে যখন কিছু হচ্ছে না, সনেট ডাক্তারকে কল করে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পরীক্ষা করে দেখে প্রেশার কমে গেছে। ইঞ্জেকশন দিয়ে তারপর একটা স্যালাইন দিয়ে যায়। শরীর দুর্বল আর ভয় পাওয়ার সাথে প্রেশার কমে যায়, এমনটা হয়েছে। ডাক্তার চলে গেলে উদয়ন রাগ দেখিয়ে বলে, ধ্যাত, ভালো লাগছে না তো এত ঝামেলা।
রাত 12টা অবধি মহুয়াকে নিয়ে ড্রয়িং রুমে বসে থাকে মিহা, আর সাথে সঙ্গী হলো সনেট। ওদের নিজের রুমে আছে। মহুয়া জ্ঞান ফিরে আসলে করিডোর পড়াই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গেলে বসতে নিলে হাতে টান পড়ে। তারপর বুঝতে পারে ওকে স্যালাইন দেওয়া হয়েছে। চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলে মিহার দিকে তাকায়। তারপর বলে, তিনি কল করেছে মিহা, আমার এগুলো খুলে দাও, আমায় বাড়ি যেতে হবে। সকাল হলেই যেতে পারবি, প্লিজ এমন করিস না, সব ঠিক হয়ে যাবে। মহুয়া কোনো শব্দ ছাড়াই নীরবে কান্না করছে। হারিয়ে ফেলতে ফেলতে এখন হারানোর খবর শুনলেও ভয় লাগে। মিহা সারা রাত মহুয়ার পাশে থাকে। সকালবেলা মহুয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে চাইলে মিহাও ভাইয়ের থেকে অনুমতি নিয়ে বের হয়ে যায়। উদয়ন কিছু বলেনি, কারণ অসুস্থ মানুষ তো আর একা যেতে পারবে না। মহুয়ারা দুপুরের দিকে এসে পৌঁছায়। বাড়িতে আর আসেনি, স্টেশন থেকে চলে যায় নয়নার নানুর বাড়ি। কাছাকাছি হয়, যাওয়ার সুবিধা আছে। মেহা যেতে চাচ্ছিল, মহুয়া নেয়নি। বাসে চলে যেতে বলে অনেকটা পথ জার্নি করে এসেছে সে। মহুয়া নয়নার নানু বাড়ি থেকে আবার হসপিটালে চলে যায় নয়নার মামার সাথে। ওখানে ডাক্তার বলেছে খুব ক্রিটিক্যাল অবস্থা, এখনও জ্ঞান ফেরেনি কারোরই। তবে অবস্থার কোনো উন্নতি না হলে ঢাকা ভালো হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে 3 ঘন্টা সময় ওনারা দিয়েছেন। মিহা এসে আগে ভাইয়াকে ফোন করে জানায় ঠিকঠাকভাবে পৌঁছে গেছে ওরা। অতঃপর রাত 8টায় মহুয়ার মামি মারা যান, আর নয়না নাকি আসার পরেই মারা গেছে। কিন্তু ডাক্তাররা আইসিইউতে রেখেছিল হুদাই। বর্তমানে এমন অনেক কষাই ডাক্তার আছে, টাকার জন্য মৃত মানুষকেও আইসিইউতে রেখে দেয়। আমাদের গ্রামের মানুষেরও তো বেশিরভাগই ধারণা মরা মানুষকেই আইসিইউতে রাখা হয়। ওখান থেকে জীবিত কমই ফিরে আসে। মিহার তিনি খবর শুনে এখানে চলে আসে। মোহর প্রচণ্ড ভেঙে পড়েছে। মামি আর বোনটাই যে সঙ্গী ছিল, পরিবার ছিল ওর, এখন আর তাও রইল না। এ থেকে কষ্টের তো হতেই পারে না। এদিকে উদয়ন রাজুর সাথে ঠিক কী নিয়ে মোহর ঝামেলা হয় তা জানার জন্য ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ আনার ব্যবস্থা করতে বলে। মহুয়ার ম্যামের কি অবস্থা? আহারে, কিছু একটা হয়ে গেলে তো মেয়েটার কেউ থাকবে না। এই জন্যই বলে জীবন সবাইকে সব দেয় না। তোর কাছে রাজুর আচরণ কেমন লাগে? প্রচুর বেয়াদব। তারপর ও মুখের ওপর প্রচুর মিথ্যা কথা বলে, আর মহুয়াকে দেখে মনে হয় না অযথা কারো সাথে লাগতে যাবে। সে আমি জানি না, তবে রাজুর ব্যাপারটা কিন্তু দেখতে হচ্ছে। আমার কলেজে থেকে আমাকে সামনে দিয়ে বেয়াদবি করে চলে যাবে, সেটা তো আমি হতে দেব না। মিহার তিনি ওই দিন মহুয়ার সাথে ওখানটায় থাকে। মোহর একদমই ওখানে ভালো লাগে না। পরদিন একেবারে বাড়ি ফিরে আসে এবং মহুয়ার মামার কবরের পাশে ওদের কবর দেওয়া হয়। এত বড় বিপদের দিনে মহুয়ার কাকা কাকি ফুপু কেউ আসেনি। হয়তো সবাই ভাবছে যদি মহুয়ার দায়িত্ব নিতে হয়। 3 দিন এখানে থেকে কিছু খতমের ব্যবস্থা করে ঢাকায় ফিরে যায় মহুয়া, তিন্নি আর মিহা। মহুয়ার যে এখন অনেক দায়িত্ব, নিজেকে নিজের প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে বহন করতে হবে কমপক্ষে সফলতা অবধি। বাসায় সে সিদ্ধান্ত নেয় টিউশনি কমিয়ে দিতে হবে। পড়াশোনা এখন ভীষণ মনোযোগের প্রয়োজন। নিজের খরচ চালানোর মতো কয়েকটা বাচ্চা পড়ালেই হয়ে যাবে। তারপর উদ্দেশ্য হলো মেহাদের বাড়ি ছাড়া। এখানে থাকলে ভবিষ্যতে আরও অসম্মানিত হতে হবে। এর চেয়ে কারো কোনো ক্ষতি হওয়ার আগে সরে যাওয়াই ভালো। মেহার আব্বু আম্মু, সনেটের আব্বু আম্মু সবাই ঢাকা চলে এসেছে। এখন থেকে সবাই এখানেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সবাই মিলে যখন বসেছে তখন ছেলে মেয়েদের বিয়ে নিয়ে কথা বলে। আগে মিহাকে একজন সুপাত্রের হাতে দান করি, এরপর বরং অন্য কিছু। হাতে ভীষণ ভালো সম্বন্ধ আছে, আমরা তাহলে দেখি কি বলো মিহা। মেহা সনেটের দিকে অসহায় মুখ করে তাকায়। একটা কথা ছিল ভাইয়া। বল। আমার মনে হয় এখন বলে রাখা ভালো, আসলে আমি মিহাকে বিয়ে করতে চাই। মিহা কে চায়, নাকি আপনারা লায়ক হয়ে গেছেন? প্লিজ ভাইয়া, ওর কোনো দোষ নেই। তবে তোমরা যা সিদ্ধান্ত নাও মেনে নেব। হয়তো সারা জীবন আফসোস থেকে যাবে, তবে তোমাদের কথা অমান্য করব না। দেখেছিস মিহা, কতটা পোল্ট্রিবা ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? মানুষ প্রিয় মানুষের জন্য ফাইট করে, আর এই হাদারাম কিনা পরিবারের উপর ছেড়ে দিচ্ছে। তবে শোনো রাখ, আমি আমার ভীতু পাত্রের হাতে আমার বোন দিব না।
সনেট এবার হাসতে হাসতে উঠে এসে উদয়নকে জড়িয়ে ধরে বলে, এমন তো তুমি করবে না আমি জানি, তবে তোমারও তো সুবিধা হলো বলো, বোনকে আর দূরে কোথাও দিতে হচ্ছে না। হয়েছে, নিজে লাভবান হয়ে আমাকে বোঝাতে চাচ্ছে আমি লাভবান হচ্ছি। তারপর বোনকে ইশারায় ডেকে এনে দুজনকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আব্বুর চাচু তো আরো কয়েক বছর আগেই ঠিক করে রেখেছিল তোমাদের বিয়ে দিবে বলে। তাহলে আমি হুদায় কষ্ট করলাম কে এতক্ষণে? সনেটের কথা শুনে সবাই একসাথে হা হা করে হেসে ওঠে। মিহা লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। এত খুশির সুন্দর সংবাদ জীবনে আর কিছুই হতে পারে না। 1 মাস পর বাড়িতে আয়োজন শুরু হয় মিহা আর সনেটের বিয়ের। বাসে প্রচুর মেহমান আসতে শুরু করেছে। মহুয়া এখন আর কলেজে দ্বিতীয় না প্রথম হয়। রাজুর স্বভাব অনেকটা স্পষ্ট হয় উদয়নের কাছেও। তবু মহুয়া যথেষ্ট দূরত্ব রেখে উদয়নের থেকে থাকার চেষ্টা করে। 3 দিন পর মিহার বিয়ে। এখন থেকে পুরোদমে কাজ চলছে। মহুয়া তিন্নিকে নিয়ে মিহাদের বাসায় যায়। গিয়ে সবাইকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। আসো আমার এখানে, এসে বসো মহুয়া। মহুয়া এগিয়ে গিয়ে মিহার আব্বুর কাছাকাছি বসে। এতদিনে এটুকু বুঝতে পেরেছে লোকটা ওকে ভীষণ ভালোবাসে। মুয়া কিছু বলতে এসেছে আঙ্কেল। বলো মা। প্লিজ রাগ করবেন আঙ্কেল, আসলে আমি চাচ্ছি আমরা কলেজে হোস্টেলে ওঠার জন্য। কিন্তু কেন? আমার মনে হয় আপনাদের বাসা থেকে দূরত্ব রাখাই উত্তম। অনেকে অনেক বাজে কথা বলে, আমিও আমার মেধা অনুযায়ী যোগ্য সম্মান পাই না কারো কাছে। এর থেকে হোস্টেলটাই বেস্ট। কলেজে কিছু বিকৃতি মাইন্ডের মানুষ আছে, কি বাজে ভাষা ইউজ করে জানো? কি বলে? কাকে বলে? রেজাল্ট পাবলিশ হবার পর দ্বিতীয় আর কিছু স্টুডেন্ট কি বলেছে জানো? মহুয়া নাকি তোমার রক্ষিতা, রূপ নিয়ে স্যারকে বশ করে প্রথম হয়। আরও কত বাজে কথা। নাম কি? সবকটা নামের আমি লিস্ট চাই। এমন বেয়াদব স্টুডেন্ট আমি আমার কলেজে কখনোই রাখবো না। আমার কাছে আসতে এত দেরি হলো কেন? বাবা তুমি শান্ত হও, ব্যাপারটা কালকে আমরা দেখছি। মহুয়া উঠে দাঁড়ায়, মাথা নুয়ে বলে, সরি স্যার, আমার জন্য শুধু শুধু আপনাদের বদনাম হলো। প্লিজ এইসব নিয়ে ঘাটাঘাটি আর দরকার নেই। আমি এখান থেকে চলে গেলে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই আমি ঘাটাঘাটি করব। নিজের আত্মসম্মান অবশ্যই বাড়াতে শেখো। পড়াশোনা করতে পারলে বড় হওয়া যায় না, সম্মানটা ধরে রাখতে হয়। বাজে মানুষের কাছে নিজের সম্মান বিক্রি করা তোমার পক্ষে আশা করা যায় না। তারপর উদয়ন চলে যায়। কেউ আর কিচ্ছু বলেনি। চুপচাপ মহুয়া চলে এসেছে। এখন নিজের উপরই রাগ লাগছে। কেন বিয়ের আগে বলতে গেল? আরে চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। স্যার ঠিক ওদের শাস্তি দিয়ে দেবেন। এতে মান সম্মান আরও বেশি নষ্ট হবে। পরদিন তিন্নি আর মহুয়া কলেজে যায়। আজকে ওরা একটু তাড়াতাড়ি এসেছে। এসে দেখতে পাই সবাই জড়ো হয়ে আছে। ভীষণ ভয় করছে মহুয়ার। তাও এগিয়ে গিয়ে দেখতে পাই উদয়ন ভীষণ রেগে গিয়ে দাঁড়িয়ে আছে। সামনে রাজু, রিমি আরো কয়েকজন। মহুয়া এগিয়ে গিয়ে উদয়নের সামনে দাঁড়ায়, আস্তে করে বলে, প্লিজ স্যার, ওদের ছেড়ে দিন। এইসব ঝামেলা না করাই ভালো। তারপর আবার ওদের ফ্যামিলি তেমন ভালো না, খুবই ডেঞ্জারাস। উদয়ন মহুয়াকে পাত্তা না দিয়ে রাজুকে উদ্দেশ্য করে বলে, তোর কলেজে ঠিক কি বলে বেড়াস আমায়, শোনা তো। রাজু এক বড় ভাই, উদয়নের বয়সী, এলাকায় মস্তানি করে বেড়ায়। এগিয়ে এসে বলে, যা খুশি বলে বেড়াই, তুই কি করবি? তুই আমার কলেজের কেউ না, সো তোর সাথে কথা বলার প্রয়োজন মনে করছে না। আমরা তো খারাপ কিছু বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। এখন বল, আমিও শুনি। সনেট হালকা 2টা থাপ্পড় রাজুকে দিয়ে বলে, সাহস তো কম না, স্যারের সাথে তর্ক করো। এর মধ্যে সনেটকে একজন এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উদয়ন আবার রেগে তেড়ে যায়। মহুয়ার সামনে পথ আটকে বলে, প্লিজ থামুন। তারপর রাজুদের দিকে ফিরে হাত জোর করে বলে, প্লিজ তোমরা থামো, আমার যা খুশি বলো, মারামারি করো না প্লিজ। রিমি মহুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলে উদয়ন হাত দিয়ে ধরে ফেলে। রাজুর বড় ভাই, বা ভীষণ দরদ দেখছি। তোর ক্যারিয়ারে এত বছর দাগ লাগানোর কোনো মাধ্যম বের করতে পারিনি, তবে আমার ছোট ভাই করতে পেরেছে। এখানে আমার ক্লাব হওয়ার কথা ছিল, সেটা তোর আর তোর বাপের জন্য করতে পারিনি। আজকে এত বছর পর সেই সুযোগ পেয়ে গেলাম। অসভ্য আর অসৎ মানুষের স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। ছেলেটার নাম হলো নয়ন, যার সাথে উদয়ন আর ওর বাবার জমি নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল। তুই বোধহয় আমার ক্ষমতার কথা ভুলে যাচ্ছিস।
হাত পা ভেঙে গত বছর যে হসপিটাল পড়েছিলিস? সেই দিব্যি মনে আছে। তবে তোর মতো ছাত্রীকে বাসায় রক্ষিতা করে তো আর রাখছি না। মেয়ে মানুষ দেখলে লোভ সামলাতে পারে না। আমাদের বিখ্যাত কলেজের সিঙ্গেল এবং হ্যান্ডসাম প্রিন্সিপাল উদয়ন চৌধুরী। হা হা হা। তারপর মহুয়াকে উদ্দেশ্য করে বলে, তুইও তো কম নাড়ে, রূপ দিয়া ব্যবসা করছিস, বাহ। এরপর উদয়ন ইচ্ছে মতো নয়নকে পেটানো শুরু করে। এর মধ্যে কলেজে অনেকে ছুটতে আসে। মহুয়ার এখানে থাকেনি, কান্না করতে করতে ফিরে আসে। উদয়ন ওদেরকে কল করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে পরে ওদের নামে অভিযোগ আছে। তিন্নিকে রেখেই মহুয়া বাসায় চলে যায়। তিনি ফোন করে সবটা মিহাকে বলে। এদিকে বাসার সবাই ব্যাপারটা জেনে গেছে। উদয়ন অফিস রুমে বসে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে আর ভাবছে এতদিন মহুয়া এতগুলো কথা কিভাবে নিল। এমন নোংরা কথাও উঠতে পারলো ওদের নিয়ে। উদয়ন সনেটকে ডেকে বলে, মহুয়াকে একটু ডেকে পাঠিয়ে দিত। মহুয়া তো সেই তখন তিন্নিকে রেখেই কান্না করতে করতে চলে গেছে। গাড়ি বের কর, আমরা এক্ষুনি বাসায় ফিরবো। আর টিচারদেরকে বলে দে ক্লাস করে কলেজ যেন ছুটি দেয়, 3 দিন পর কলেজ খুলবে। সনেট আচ্ছা বলে চলে যায়। এদিকে মহুয়া বাসায় ফিরে আসেনি, স্টেশনে চলে যায়। এখানে গিয়ে একলা ও বসে থাকে। এই মুহূর্তেই নিজের চেহারাখানা চৌধুরী বাড়ির কাউকে দেখাতে ইচ্ছে হচ্ছে না বা চাচ্ছে না। ওর জন্যই তো আজকে ওনাদের মান সম্মান নষ্ট হলো। ওকে আশ্রয় দিয়েছে বলেই তো আজ এত কিছু। এতে ওনাদের যে কোনো স্বার্থ ছিল না। সে মানুষগুলোর সামনে কিভাবে মুখ দেখাবে? কালকে মিহার গায়ে হলুদ, বাসায় এত বড় অনুষ্ঠানের সময় কিনা এত বড় ঝামেলা হলো। উদয়ন স্যারও তো আর ওকে ভালো চোখে দেখবে না। উদয়ন বাসায় এসে আগে মহুয়ার খোঁজ করে, কিন্তু পায়নি। তারপর মিহার ফোন থেকে কল করে, ফোনেও পায়নি। মহুয়ার নাম্বার নিয়ে নিজের ফোন দিয়ে ও কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখায়। মেয়েটা কোথায় গেল না জানি, ওরা কোনো ক্ষতি করে বসে। আমার ভীষণ ভয় লাগছে আপু, প্লিজ তোমরা ওকে এনে দাও। ধ্যাৎ, আমার আর ভালো লাগছে না, এখন আবার এই ঝামেলা। তারপর সোজা নিজের রুমে চলে যায়। মহুয়া সন্ধ্যায় এসে পৌঁছায় নিজের বাড়ি। বাসায় কিচ্ছু নেই আজকে। এখানেও কেমন যেন ভয় করছে। এত বড় বাড়িতে এখন আর মহুয়ার কেউ নেই। কোনো রকম ঘরে গিয়ে কান্না করতে থাকে। ফোনটা অন করতেই তিন্নির কল, রিসিভ করতেই তিন্নির কান্না শুনতে পায়। তারপর তিন্নি থেকে ফোনটা মিহা নিয়ে ইচ্ছে মতো ঝমকানো শুরু করে। এক পর্যায়ে মিহাও কান্না করে দেয়। তুই কই মোহু, প্লিজ বাসায় প্রিয়ায় প্লিজ। ওদের কাণ্ডে মহুয়া হাসছে শব্দ ছাড়া। একমাত্র এই মানুষগুলি ওকে ভীষণ ভালোবাসে, একদম খাঁটি ভালোবাসা যাকে বলে। রাতের ট্রেনে মিহা, সনের, তিন্নি আর উদয়ন গ্রামে ফিরে আসে। গ্রামে আসতে আসতেই ভোর হয় এবং ওদের বাসায় ওঠে। এতগুলো বছর পর উদয়ন আর সনেটে নিজের জন্মস্থানে আসা, তাও আবার এভাবে। আজকে আবার ঢাকা ফিরে যেতে হবে। সন্ধ্যায় মিহা আর সনেটের হলুদের প্রোগ্রাম বলে কথা। বাসা থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে মহুয়াদের বাসায় চলে যায়। দরজা ভেতর থেকে লাগানো দেখে মিহার তিনি কয়েকবার দরজায় টোকা দিতেই খুলে দেয়। মহুয়া সারা রাত ঘুমাতে পারেনি। তারপর আবার পেটে খিদে নিয়ে ঘুমানো যায় নাকি? ভোরবেলায় ঘুমানোতে অনেকটা বেলা পর্যন্ত শুয়ে থাকে। হঠাৎ দরজায় শব্দ পেয়ে উঠে আসে। মিহা তিন্নিকে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। তারপর চোখ দুটো পরিষ্কার করে বুঝতে পারে না, ওরা সত্যি এসেছে। মিহা হুট করে মহুয়াকে জড়িয়ে ধরে বলে, জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল। এবার মহুয়ার চোখ যায় বাহিরে, যেখানে উদয়ন আর সনের দাঁড়িয়ে আছে। দুজনে এবার উঠান থেকে সরে আসে ঘরে। মহুয়াকে পিছনে ফেলে ঘরের ভেতরে প্রবেশ করে উদয়ন। বিছানায় বসে বলে, 1 গ্লাস পানি লাগবে। মহুয়া ওদের সবাইকে বসতে দিয়ে পানি আনতে চলে যায়। কলেজ থেকে সোজা এখানে চলে আসায় এক কাপড়ই এখনো পরনে আছে। বাড়িতে কয়েকটা কাপড় থাকলেও এখন পরতে পারে না। মহুয়া এখন আগে থেকে অনেকটা মোটা হয়েছে। কোনো রকম হিজাবটা মাথায় ওড়নার মতো পেঁচিয়ে গ্লাসটা ভালো করে পরিষ্কার করে পানি নিয়ে আসে। এক ঢোকে পুরো পানিটা খেয়ে নেয় উদয়ন। তারপর রাগী চোখে তাকিয়ে, বেশি দেরি করা যাবে না, চুপচাপ রেডি হয়ে নাও, আমাদের ফিরতে হবে, হাতে সময় অনেক কম। সরি স্যার, আমি ফিরবো না। তো কি করবে? এখানের একটা কলেজে বিয়ে ভর্তি হয়ে যাব। উদয়ন হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়।
রাগে পুরো শরীর গিজগিজ করছে। এমনি এত ঘটনা হয়ে গেল, তারপর এতটা পথ জার্নি করে এসেছে, আবার ফিরে গিয়ে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে হবে। মিহা আর সনেটকে না করেছিল আসার জন্য, ওরাও আবার এসে পড়েছে। এসবে পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে পুরো। মহা ভয় পেয়ে উঠে দাঁড়ায়, খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, সত্যি আমি ফিরতে চাই না। জীবনে কারো অশান্তি কিংবা ঝামেলার কারণ হতে চাই না। রাজের মতো কয়েকটা থাপ্পড় দিতে পারলে এই মুহূর্তে আমি শান্তি পেতাম, সাথে তুমিও ঠিক হয়ে যেতে। মিহা সনেট আর তিনি অনেক বোঝাই। উদয়ন উঠে বাহিরে যাওয়ার আগে বলে গেছে, ঠিক 10 মিনিট সময় দিলাম, বের হতে হবে। মহা উদয়ন চলে যেতেই মিহার হাত ধরে বলে, প্লিজ, আমি আর এসব শুনতে চাই না। লাগবে না আমার, আর কেরিয়ার কিচ্ছু চাই না। প্লিজ তোরা চলে যা। উদয়ন বাহিরে থেকে চেঁচিয়ে বলে। সেটা পরে আলোচনা করা হবে, আমরা এখন বের হব, জলদি। মিহা অনেক বুঝিয়ে সুঝিয়ে ইমোশনাল ভাবে ওকে রাজি করায়। ওর বিয়েতে মোহ না থাকলে যে ভালোই লাগবে না। অবশেষে সবাই মিলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মোহ চুপচাপ বসে আছে। উদয়ন আর সনের কিছু খাবার নিয়ে ট্রেনে উঠেছে। সকালে নাস্তা তো করতে হবে, তারপর আবার ঘুমানো হয়নি। সব কয়টার যাই যাই অবস্থা। তুই তো মনে হয় না ওই রাতেও খেয়েছিস মোহু। নাস্তা কর। ভালো লাগছে না, তোরা খেয়ে নে। সুন্দর করে জানলা দিয়ে টুপ করে ফেলে দিলে খেতে ভালো লাগবে। মিহা, তিন্নি আর সনেট মিটি মিটি হাসছে। মোহ ভ্রু কুচকে ওদের দিকে তাকায়, অথচ উদয়ন কথাটা বলেও কি সুন্দর মনোযোগ দিয়ে খাচ্ছে। মনে হচ্ছে উনি কিছু বলেইনি। সনেট হাসতে হাসতে বলে, খেয়ে নাও হুবু শালিকা সাহেব, নইলে যে রক্ষা নেই। মিহা আস্তে করে সনেটের হাতে চিমটি কাটে, যার ফলে সনেট আউচ করে চেঁচিয়ে ওঠে। এবার মোহ শব্দ ছাড়া হাসতে থাকে। উদয়ন একবার আর চোখে মোহর দিকে দেখে নেয়, তারপর মনে মনে বলে, এই মেয়েকে এমন প্রাণবন্তই ভালো লাগে, একে বিষাদ কিংবা মুখ গোমড়া একদম মানায় না। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। উদয়ন ফিরে এসে সবাইকে বলে গিয়ে আগে রেস্ট নিতে, রাতে প্রোগ্রামে যোগ দিতে হবে। মোহ আর তিন্নিকেও এখানে নিয়ে আসা হয়। মিহার আম্মু এসেছে, পরে থেকেই মোহকে বুঝিয়ে যাচ্ছে, এসব মনে রেখো না। সত্যি আমরা লজ্জিত তোমার কাছে, পুরোপুরি সম্মানটা ধরে রাখতে পারিনি, আরও কত কথা। অথচ ভিতরে ভিতরে মোহ ভয়ে এবং অপরাধ বোধে প্রায় মরে যাচ্ছে। এই মানুষগুলো ভীষণ ভালো। আজকাল তো মিহার আম্মুর মতো মানুষ পাওয়াই যায় না। যেখানে নিজের ছেলের সম্মানটা নষ্ট হলো, এত বড় ঝামেলা হলো, সেখানেও মহুয়ার কথা চিন্তা করে যাচ্ছে। মনে মনে ভাবে, আচ্ছা, আমার মা বেঁচে থাকলো আমার জন্য এমন চিন্তা করতো? বোধহয় এমন চিন্তাই করতো। চোখটা আপনা আপনি ভিজে আসে। উদয়ন সবগুলো কাজ সবাইকে দেখিয়ে দেখিয়ে করে নেয়। সনিটরা রেস্ট করতে গেলে উদয়ন রেস্ট করতে যায়নি। একমাত্র বোনের বিয়ে বলে কথা, একই বাড়িতে বিয়ে বলে কি আনন্দ করবে না? তাই কি কখনো হয়? আজমান ফোনে একটা ভিডিও এনে উদয়নের সামনে ধরে বলে, দেখো চারপাশে কি খবর ছড়াচ্ছে, কলেজের রেপুটেশন কোথায় গিয়ে নামছে। থার্ড পার্টি লোকের কাজ এগুলো বাবা। মানুষ আজকাল স্বার্থের জন্য কত কিছুই না করতে পারে। এটা তো শুধু একটা নমুনা। আমি জানি তুমি ভীষণ স্ট্রং, তোমার উপর এর প্রভাব কখনোই পড়বে না, কিন্তু মহুয়া, ওর কি ও কি করবে? রাস্তাঘাটে কলেজে স্বাভাবিকভাবে থাকতে পারবে তো? এত ভালো মেধা, এত ভালো মেয়ে হয়ে ও ঠিক মর্যাদা পাবে তো? আমার তো পুরো মাথা ঘোরাচ্ছে, কি করবে ওর জন্য আমরা? ভয় তো এই জায়গায়, ভয় তো এই জায়গায় যদি কিছু করে বসে। কিন্তু আমরা কি পদক্ষেপ নেব, কি করলে সবকিছু স্বাভাবিক হবে? তুমি প্লিজ একটা কিছু করো, যেন সব ঠিক হয়ে যায়। আমি এই ব্যাপারটা নিয়ে তোমার আম্মু চাচ্চু সবার সাথে আলাপ করেছি। দেখো, রাগ করো না, আমরা তো মেয়েটাকে পুরোপুরি চিনি, জানি ভীষণ মেধাবী এবং সুন্দর মনের মানুষও, দেখতেও খুব সুন্দর, পছন্দ করার মতোই। তো তুমি ওকে বিয়ে করে নাও, আশা করি তোমার অন্য কোথাও পছন্দ নেই। যখন বিয়ে করতে আপত্তি থাকবে না, দেখো বিয়ে করলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক করা উচিত কলেজের স্বার্থে হলেও। হোয়াট? তাই বলে স্যার ছাত্রদের বিয়ে, এটা কি কোনোভাবে ভালো দেখায়? ভালো হবে না কেন? এটা তো আর কোনো আইনি কিংবা ইসলামে নিষিদ্ধ নয়। আমি মনে করি বিয়েটা হলে তোমার ভালোই হবে। এত ভালো মন্দ জানি না, তবে আপাতত যে কাজ হচ্ছে এটা সম্পূর্ণ হোক। সে বরং করো, কিন্তু ব্যাপারটা অবশ্যই মাথায় রেখো আর ভেবে নিও।
উদয়ন আর কিছু বলেনি, সোজা উপরে চলে যায়। রেডি হতে হবে, আবার সনেটকে রেডি করতে হবে। মিহার দিনই উঠে রেডি হতে থাকে, কিন্তু মহুয়াকে কোনোভাবেই তুলতে পারছে না। মিহা শরীরে হাত দিয়ে ডাকতে গেলে বুঝতে পারে শরীরটা গরম। মহুয়াও আধো আধো কণ্ঠে বলে, প্লিজ, আমার শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমাতে দে। হলুদ দেওয়া শুরু হলে তিন্নি এসে নিয়ে যাস আমায়। মহুয়া এরপর আর জোরে জোরি করেনি। অসুস্থ মানুষের উপর তো আর জোরে জোরি চলে না। মহা ডিস্টার্ব হবে ভেবে এই রুম থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে রেডি হয়ে নেয়। আত্মীয় স্বজনরাও রেডি হতে থাকে। কিছু কাজিন কাছাকাছি হয়, নিজেদের বাসা থেকে রেডি হয়ে আসে। অবশেষে ছাদের স্টেজে যেতে যেতে রাত 8টা বাজে। মেহাকে দেওয়ার পর সনিটও চলে আসে। সবাই যোগ দেয় অনুষ্ঠানে। মিহা, আমার ঘড়িটা কই? শপিংয়ের সময় মিহা কিনে এনেছিল। ও, তোমাকে দিতে তো মনে ছিল না। একটু আমার রুমে গিয়ে দেখো তো, ড্রেসিং টেবিলের উপরেই রাখা আছে। তারপর উদয়ন চলে যায়। লম্বা স্বাস্থ্যবান শরীরে পাঞ্জাবিতে যেন আরো অদ্ভুত সুন্দর লাগছে উদয়নকে। কি সুন্দর সবকিছু নিজেই ম্যানেজ করে। মিহার রুমে এসে লাইট অন করতেই মহুয়াকে বিছানায় এই গরমে কাঁথা দিয়ে শুয়ে থাকতে দেখতে পাই। শুকনো মুখটা, এলোমেলো চুল দেখা যাচ্ছে। কি মনে করে যেন ওর মুখের দিকে তাকাই। চেহারায় মেয়েটার ভীষণ মায়া। এই কয়দিনে মনে হয়েছে ভালোই, তবে বাবার কাছে বোধহয় ওকে একটু বেশি ভালো লাগে। সব সময় বাবার মুখে মোহর প্রশংসা শুনতে পাই। এত কম বয়সে মেয়েটা কতই না চাপ নিয়ে বেঁচে আছে। তারপর শহরের জীবন, কলেজের এই অঘটন। নিশ্চয়ই মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। লাইটের আলোয় বিরক্তিতে চোখ মুখ কুচকে অন্যদিকে ঘুরে তাকায় মহুয়া। শুয়ে থাকলেও অসুস্থতায় ভীষণ অস্থির অস্থির লাগছে। ভিতরে কোনোভাবেই শান্তি লাগছে না। উদয়ন মহুয়াকে ছটফট করতে দেখে ঘড়িটা নিয়ে লাইট অফ করে চলে যায় এবং ছাদে গিয়ে তিনিকে ওর কাছে পাঠিয়ে দেয়। আজমল মিহাকে উদ্দেশ্য করে বলে, মহুয়া আসেনি? নাকি এখনো মন খারাপ করে মেয়েটা বসে আছে? ওর ভীষণ জ্বর, তাই বলেছে শুয়ে থাকবে। আমি আর জোর করিনি, তবে বলেছে সবটা শুরু হলেও আসবে। ঘুম থেকে উঠে নতুন এক সেট থ্রি পিস পরে, মাথায় হিজাব আবার ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে আস্তে আস্তে ছাদে যায় মহুয়া। রাত এখন 11টা বাজে। গিয়ে দেখতে পাই গান নাচ এসব চলছে। কোনো রকম একটা চেয়ারে গিয়ে চুপচাপ বসে। মিহা মহুয়াকে দেখতে পেয়ে ওর আম্মুকে মহুয়ার কাছে পাঠায়। মহুয়া, কখন এলি? চলো, আগে কিছু খাবে? মিহার সাথেই খেয়ে নেব, এখন আমি ঠিক আছি। মিহার আম্মু মহুয়াকে নিয়ে গিয়ে ওনার আত্মীয় স্বজনের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। ওনারা সবাই মহুয়ার প্রশংসা করে। এতে মিহার আম্মু ভীষণ খুশি। সনেটার মিহা এবার নাচছে। মহুয়ার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে। খুব আগ্রহ নিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। সবার সাথে তালে তাল মিলিয়ে মহুয়াও হাসছে ওদের নাচ দেখে। পাশে কে খেয়াল করেনি মহুয়া, ভেবেছে হয়তো তিনি, তাই হাসতে হাসতে গায়ে ঝরে পড়ে। উদয়ন দাঁড়িয়ে মিহাদের নাচ দেখছিল। হঠাৎ কাউকে গায়ের উপর পড়তে দেখে ধমক দিয়ে বলে, কে? কি হচ্ছে কি? কারো ধমকে মহুয়া সোজা হয়ে দাঁড়ায় এবং উদয়নকে দেখে ভয় এবং লজ্জা দুটোই পায়। কোনো রকম সরি বলে তাড়াতাড়ি কেটে পড়ে। মহুয়া চলে যেতেই পাশে দাঁড়িয়ে দুজন ফিসফিস করে বলে, এই মেয়েটাকেই তো উদয়নের সাথে ভিডিওতে দেখলাম। বাপরে, বাড়ি শুদ্ধ সবাই দেখছি মাথায় করে নাচছে। নিজেদের প্রোগ্রামেও এই মেয়ে। তবে যাই বলো, বিয়ে হলে কিন্তু দারুণ মানাতো, ভীষণ মিষ্টি দেখতে। কিন্তু আজকালকার পোলাপান সহজে পেয়ে গেলে কি আর বিয়ে করে বলো? উদয়ন দাঁড়িয়ে থেকে এসব কথাই এতক্ষণ শুনছিল, তবে প্রতিবাদ করেনি। এখনো প্রতিবাদ করার সময়টা যে আসেনি। কথাই বলে না। হাতি যখন কাঁধে পড়ে চামচিকাও লাথি মারে, ঠিক তাই হচ্ছে আর কি। উদয়ন খুব কষ্টে কথাগুলো হজম করে কোনো রকম অনুষ্ঠানটা শেষ করে। তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে মেহেদি দিতে বসে। মহুয়া আজকে মিহার জোড়াজোড়িতে হাতে মেহেদি দিয়েছে। এর আগে কখনো এভাবে মেহেদি পরা হয়নি। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছে আর মহুয়া গ্রামীণ জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনাচ্ছে। উদয় নিচে আসছিল এমন সময় কিন্তু মহুয়াকে সবার সাথে প্রাণবন্ত কথা বলতে দেখে আড়াল থেকে চলে যায় ভিতরে। মিহার কাজিন হিমা বলে, তা কখনো প্রেমে পড়নি মহুয়া? দূর, কি যে বলো না, এসব মাথায় আসেনি। তবে বাবা মাকে হারিয়ে মামি আর নয়নার প্রেমে পড়েছিলাম। ভীষণ ইচ্ছে ছিল বোনটাকে মানুষ করার, কিন্তু কি ভাগ্য দেখো,
সেই প্রেমটা বেশি দিন টিকলই না। আসলে নিজের প্রেমে আর নিজেকে ভালোবাসার মতো আনন্দ আর কিছুতেই নেই। তবে যার পরিবার আছে তাদের উচিত পরিবারটাকে ভালোবাসা, মানুষগুলোকে ভালোবাসা। যার নাই সে বুঝে পরিবার জীবন বাঁচাতে কিংবা চলার পথে কতটা ইম্পর্ট্যান্ট। উদয়নের মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যাকে ভালোবাসে না, যার জন্য কোনো অনুভূতি নেই, তাকে বিয়ে করে কি আদৌ সুখী হওয়া যায়? আচ্ছা, সে যদিও মানিয়ে নেয়, তবে অপরজনও কি মানিয়ে নিতে চেষ্টা করবে? এসব নানা চিন্তা মাথায় ঘুরছে, কারণ সিদ্ধান্ত একটা তো নিতেই হবে। চারপাশে মানুষজন যেভাবে টিচ করে কথা বলতে শুরু করেছে, তারপর আবার নয়নরা তো ছাড়া পেলেই ক্ষতি করার চেষ্টা করতে পারে। মনে হচ্ছে ছোট্ট মাথায় হাজার হাজার ওজনের চিন্তা নিয়ে নিয়েছে উদয়ন। পরদিন সকাল সকাল ঘুম থেকে ওঠে মহুয়া। আজকে সকালে ওঠার কারণ হলো মিহার আম্মু বলেছিল একটু সকালবেলা হেল্প করার জন্য। এখনও তেমন কেউ ঘুম থেকে ওঠেনি। মহুয়া রান্নাঘরে গিয়ে আন্টিকে দেখতে পাই। উনি তো মহুয়াকে এত সকালে মনে রেখে উঠতে দেখে ভীষণ অবাক। আমাকে বলে দাও আন্টি, আমি কি করব? এত সকালে উঠতে গেলে কেন? আর এখন আগে একটু রেস্ট নাও। সমস্যা নেই, আমি পারবো, দাও বলে ওনার হাত থেকে বেলুনটা নিয়ে রুটি বেলতে থাকে। আসলে নাস্তার লোকেরাই বানাবে, কিন্তু উদয়ন আর ওর আব্বু আবার নাস্তার বাড়ি না হলে চলে না। রাতে আবার বলে শুয়েছে সকালে রুটি খাবে। মহুয়া ওনার কথা শুধু শুনেই যাচ্ছে। খুব মিশুক আন্টিটা, মনে মনে বলে, স্যার আর মিহা সত্যি ভীষণ ভাগ্যবান, এত সুন্দর পরিবার পেয়েছে। এর মধ্যে ড্রয়িং রুম থেকে উদয়ন ডাক দিয়ে বলে, আমাকে একটু কফি দিবে? মাথাটা ধরে আছে ভীষণ। উদয়নের আম্মু চেক করে দেখে কফি নেই। চা আবার উদয়ন তেমন একটা খায় না। আমাদের আন্টি ঘন করে দুধ বানিয়ে দিয়ে স্যারকে। কিন্তু উদয়ন তো চা পছন্দ করে না। মহুয়া চা বসাতে বসাতে বলে, সে তো বুঝলাম, তবে এই মুহূর্তে বাসায় কফি নেই সেটাও তো বুঝতে হবে। তারপর খুব সুন্দর করে 3 কাপ চা বানায়। আন্টিও খাবে বলেছে, আবার নিজের জন্য। তুমি একটু উদয়নকে দিয়ে আসো, আমি তরকারিটা শেষ করি। মহুয়া 4 কাপ সাথে 3টে বিস্কুট নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। উদয়ন মহুয়াকে দেখতে পেয়ে ফোনটা রেখে সোজা হয়ে বসে। তারপর জিজ্ঞেস করে, এত সকালে তুমি এখানে কি করছো?